আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা মৌলিক গণিত অনার্স প্রথম বর্ষ এবং গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে দ্বিতীয় ক্লাস করব। ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা কি শিখেছি একটু জেনে নিই। প্রথম ক্লাসে আমরা দেখেছি মৌলিক গণিত বইয়ের টু জেড সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি এবং গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ এই সাবজেক্টেরও টু জেড সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ আমাদের মৌলিক গণিতে কয়টি অধ্যায় আছে এবং প্রত্যেকটি অধ্যায়ে কয়টি টপিক আছে সেই টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম ক্লাসে। আর গাণিতিক অর্থনীতিতে আমাদের মোট কয়টি অধ্যায় আছে আর প্রত্যেকটা অধ্যায় থেকে কয়টি করে টপিক আছে সেই টপিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা লেকচার 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব প্রাথমিক অন্তরক ক্যালকুলাস। প্রাথমিক অন্তরক ক্যালকুলাস, তো প্রাথমিক অন্তরকরণ এটি হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষের সপ্তম অধ্যায়ের অঙ্ক। কিন্তু আমরা যখন মৌলিক গণিত করতে যাই তখন বিভিন্ন অধ্যায়ে আমাদের একটু একটু অন্তরকরণের ব্যবহার দেখতে পাই। ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমরা প্রাথমিক যে অন্তরকরণের ব্যবহারগুলো আছে, মৌলিক যে নিয়মগুলো আছে সেই নিয়ম সম্পর্কে একটু ধারণা নিব। আর যখন আমরা সপ্তম অধ্যায়ে যাব মৌলিক গণিতে তখন বিস্তারিত ধারণা নিব। এখন আসি গাণিতিক অর্থনীতির জন্য আমাদের এই প্রাথমিক অন্তরক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। কেননা গাণিতিক অর্থনীতিতে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কম বেশি অন্তরকরণের ব্যবহার আছে। তো অনেকেই প্রশ্ন করে থাকে যখন আমরা ওই রিলেটেড অঙ্কে যাই, তো এটা কিভাবে বের করছি ওইটা কিভাবে বের করছি, মূলত আমরা হচ্ছে অন্তরকরণ করে ওই মানগুলো বের করে থাকি। যেমন যদি আমরা বিবেচনা করি গাণিতিক অর্থনীতির মধ্যে প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যখন জ্যাকোবিয়ান নির্ণয় করি তো তখন একটু অন্তরকরণের ব্যবহার দেখতে পাই। তারপর দ্বিতীয় অধ্যায়ে যখন আমরা হচ্ছে কাম্যকরণ করতে যাই তখন কিন্তু প্রায় জায়গায় অন্তরকরণের ব্যবহার দেখতে পাই। তারপর সমাকলের মধ্যে কিছু কিছু জায়গায় অন্তরকরণের ব্যবহার দেখতে পাই। অন্তরক সমীকরণ, অন্তর সমীকরণ, এখানেও কিছু কিছু জায়গায় আমরা অন্তরকরণের ব্যবহার দেখতে পাই। তো এই কারণে আমরা প্রাথমিক অন্তরক ক্যালকুলাস অর্থাৎ আজকের এই দ্বিতীয় ক্লাসে প্রাথমিক অন্তরকরণ সম্পর্কে টু জেড ধারণা নিব। আশা করি আজকের ক্লাসটা দেখলে এই অন্তরকরণের যে বেসিক যে নিয়মগুলো আছে, মৌলিক যে নিয়মগুলো আছে সেই নিয়ম সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। ঠিক আছে? তো আমরা প্রথমে একটা বিষয় জানবো, সেটি হচ্ছে যে অন্তরকরণ যেহেতু আমরা করছি, তো অন্তরকরণ কাকে বলে সে বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। তো অন্তরকরণ বলতে আমরা কি বুঝি? তো অন্তরকরণের একটা সংজ্ঞা দেখা যাক যে অন্তরকরণটা কি। স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করার প্রক্রিয়াকে অন্তরকরণ বলে। আবারও বলছি, স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করার প্রক্রিয়াকে অন্তরকরণ বলে বা অন্তরকলন বলে। তো অন্তরকলন করতে হলে আমাদের কিছু প্রতীক ব্যবহার করতে হবে। সেই প্রতীকগুলো আমরা একটু জানবো, কি কি প্রতীক আমরা ব্যবহার করে থাকি অঙ্কের মধ্যে। তো সাধারণত আমরা প্রায় ম্যাক্সিমাম জায়গায় ডি ওয়াই বাই ডি এক্স এইটা ব্যবহার করে থাকি, অথবা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা ব্যবহার করে থাকি, অথবা ওয়াই প্রাইম বা ওয়াই প্রোক এটা ব্যবহার করে থাকি, অথবা এফ প্রাইম বা প্রোক এক্স এটা ব্যবহার করে থাকি, অথবা এফ অফ এক্স এটা ব্যবহার করে থাকি, অথবা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা ব্যবহার করে থাকি। তো যে চিহ্নই আমরা ব্যবহার করি না কেন প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমাদের হচ্ছে পরিবর্তন বোঝাচ্ছে। ঠিক আছে? পরিবর্তন বোঝাচ্ছে। কার পরিবর্তন? এই যে সংজ্ঞার মধ্যেই আছে, স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করা প্রক্রিয়াকে কি বলে? অন্তরকরণ বলে। তো আমাদের একটা অপেক্ষক দেওয়া থাকবে, সেই অপেক্ষকে দুইটি চলক থাকবে, একটি হচ্ছে স্বাধীন চলক আর একটি হচ্ছে অধীন চলক। তো আমরা স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের মানটা পাবো। তো কিভাবে পাবো আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। তো আমরা এই প্রতীকগুলো দিকে একটু খেয়াল করব। তো এই প্রতীক যাই বলুক না কেন প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন বোঝাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু আমরা কি করব? অন্তরকরণ করব। ঠিক আছে? তো এখন মনে করো যে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স, এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। অপেক্ষকে এই যে এক্সটা দেখতে পাচ্ছ, এক্স হচ্ছে স্বাধীন চলক, আর এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ, ওয়াই হচ্ছে অধীন চলক। এক কথায় সহজ করে যদি আমরা বলি যে সমান চিহ্নের ডান পাশে যে চলকটি থাকবে সেটি হচ্ছে স্বাধীন চলক, আর বাম পাশে যে চলকটি থাকবে সেটি হচ্ছে অধীন চলক। অর্থাৎ স্বাধীন চলক অর্থাৎ এর মান সবসময় স্বাধীন থাকবে, এ যে কোনো ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারবে। আর এই স্বাধীন চলক অর্থাৎ স্বাধীন মানে কি? যে কোনো মান গ্রহণ করতে পারবে, সেটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারবে।
এই মান গ্রহণ করার পরে কিন্তু আমরা অধীন চলকের মানটা পাবো। সেটা কিভাবে পাবো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু বুঝতে পারবো। তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এই অপেক্ষকে এক্স হলো স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে কি অধীন চলক। অধীন চলক। এখন এক্স এর মানের অতি সামান্য পরিবর্তনের দরুন ওয়াই এর মানেরও পরিবর্তন হয়, অর্থাৎ এক্স এর মানের পরিবর্তনের ফলে কি হবে, ওয়াই এর মানের পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। যতই আমরা সংজ্ঞা বলি না কেন, প্রতীক দেখাই না কেন, হ্যাঁ, তো আমরা যদি প্র্যাকটিক্যালি না দেখি তাহলে কিন্তু সেই বিষয়টা কখনোই বুঝতে পারবো না। আসলে প্র্যাকটিক্যাল বিষয় একরকম আর এই যে সংজ্ঞার বিষয়টা আরেক রকম। অঙ্কের ভিতর কখনোই কিন্তু আমাদের সংজ্ঞা লাগে না, তবে আমরা যেহেতু একটা বিষয় করতে যাচ্ছি সেই বিষয়ে একটু হালকা পাতলা ধারণা নেওয়া উচিত, এই আর কি, তাছাড়া কিছুই না। তো আমাদের প্রথম যে নিয়মটা সেটি হচ্ছে ঘাত বিশিষ্ট স্বাধীন চলকের অন্তর্করণ। এই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, একটু হাইলাইট করে দিই। ঘাত বিশিষ্ট স্বাধীন চলকের অন্তর্করণ অথবা পাওয়ার বিশিষ্ট স্বাধীন চলকের অন্তর্করণ। তো এখন দেখি স্বাধীন চলকের যদি ঘাত বা পাওয়ার থাকে, বাংলায় যাকে ঘাত বলে আর ইংরেজিতে পাওয়ার বলে। তো স্বাধীন চলকের যদি ঘাত বা পাওয়ার থাকে তাহলে নিম্নোক্ত নিয়মে অন্তর্করণ করতে হবে। কিভাবে করতে হবে, এই যে এই অঙ্কের দিকে একটু আমরা খেয়াল করি। সাপোজ মনে করি যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স পাওয়ার এন, অর্থাৎ এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, এক্স পাওয়ার এন দেওয়া আছে। ঠিক আছে, এক্স পাওয়ার এন হলে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত, এক্স এর পাওয়ার হচ্ছে এন, হলে এক্স এর পাওয়ার হচ্ছে এন। এখন এটাকে আমরা কিভাবে অন্তর্করণ করব সেটা একটু দেখব। জাস্ট একটা বিষয়, অর্থাৎ এই অঙ্কটা দেখলেই মোটামুটি প্রত্যেকটা অঙ্ক সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। সেটা কি, আমরা প্রথমে হচ্ছে অন্তর্করণের সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স, ডি দ্বারা হচ্ছে পরিবর্তন বোঝায়, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের কী হবে, পরিবর্তন হবে। তো এখানে ডি ওয়াই বাই ডি এক্স দেখতে পাচ্ছ, ওয়াইটা হচ্ছে অধীন চলক আর এক্সটা হচ্ছে কি স্বাধীন চলক। তো এটাকে আমরা এইভাবে লিখবো ডি বাই ডি এক্স, আর এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ এই ওয়াইটা হচ্ছে আমরা পাশে নামিয়ে নিয়ে আসবো, এই যে ওয়াই লিখলাম। ঠিক আছে, তাই ডি বাই ডি এক্স ওয়াই। এখন পরবর্তী লাইনে আসি, ইকুয়াল ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স তো থাকবেই। এখন এখানে কি দেখতে পাচ্ছ, ওয়াই দেখতে পাচ্ছ। এখন এই ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান নিশ্চয়ই এই যে এক্স পাওয়ার এন, এক্স পাওয়ার এন। এখন এই ওয়াইয়ের মান এক্স পাওয়ার এন বসাবো। ঠিক আছে, বসানোর পরে পরবর্তী লাইনে আমরা কি করছি, যে এক্স এর পাওয়ার দেখতে পাচ্ছ এন, অর্থাৎ চলকের পাওয়ার কি দেখতে পাচ্ছ, এন দেখতে পাচ্ছ। এখন এই এনটা কি করব, হচ্ছে চলকের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো এন হচ্ছে পাওয়ার, পাওয়ারটা হচ্ছে আমরা সামনে নিয়ে আসবো, এন সামনে নিয়ে আসলাম পাওয়ার। তারপর হচ্ছে চলক বসাবো, তারপর হচ্ছে কি চলকের পাওয়ার থেকে সবসময় -1 করবো, চলকের পাওয়ার থেকে সবসময় -1 করবো। এটাই হচ্ছে আমাদের অন্তর্করণের প্রাথমিক রুলস। যদি কোনো চলকের পাওয়ার থাকে সেই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম এন, তারপর হচ্ছে চলক এক্স বসাবো, তারপর চলকের পাওয়ার থেকে শুধুমাত্র 1 বিয়োগ করব। চলকের পাওয়ার যাই থাকুক না কেন, 1 থাকুক, 5 থাকুক, 10 থাকুক, 15 থাকুক, 20 থাকুক, 100 থাকুক, 1000 থাকুক, যাই থাকুক না কেন পাওয়ার থেকে অনলি 1, শুধুমাত্র 1 বিয়োগ করতে হবে। তাহলে এন এক্স পাওয়ার কত, n-1। তো এখানে একটা নোট দিয়েছি দেখো, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে -1 বিয়োগ করতে হবে, পাওয়ার থেকে -1 বিয়োগ করতে হবে। আবারও বলছি, ডি বাই ডিএক্স এক্স পাওয়ার এন, অর্থাৎ আমরা কার সাপেক্ষে করছি, এই যে ডি বাই ডিএক্স দেখতে পাচ্ছ এই এক্স এর সাপেক্ষে আমরা কি করছি, অন্তর্করণ করছি। কাকে করছি, এইটাকে করছি। এই যে এখানে চলকের সাথে চলকের মিল আছে, তার মানে এটাকে অন্তর্করণ করা সম্ভব। আগে দেখতে হবে চলকের সাথে চলকের মিল আছে কিনা, তুমি যে চলকের সাপেক্ষে করছো ওই চলক আছে কিনা আমাদের অপেক্ষকের মধ্যে। তো এখানে ডি বাই ডিএক্স, এক্সটা কি স্বাধীন চলক আর অধীন চলকের মান কোনটা, এই যে এক্স পাওয়ার এন। তো আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করছি। তো এখানে চলকের সাথে চলকের মিল আছে, এক্স এর সাথে এক্স এর মিল আছে। তো সেক্ষেত্রে এখন কত পাবো, এখন হচ্ছে ডি বাই ডিএক্স, এক্স এ এক্স এ মিল আছে, তার মানে এটাকে অন্তর্করণ করা সম্ভব। এখন দেখতে হবে যে এক্স এর পাওয়ার কি আছে, এক্স এর পাওয়ার আছে এন, তো এনটা সবসময় সামনে আসবে, সামনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে চলক বসালাম এক্স, তারপর হচ্ছে চলকের পাওয়ার থেকে -1 করলাম। ঠিক আছে, এইটা প্রত্যেকটা অঙ্কে এই কথাটাই ব্যবহার হবে, তাছাড়া অন্য কিছু না। তো আমরা আরেকটা প্র্যাকটিক্যালি দেখি। 1 নম্বর প্রশ্নের সমাধান আসি। তো ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার পি, ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার পি। ঠিক আছে, তো এখন এই যে ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার পি দেখতে পাচ্ছ, পি দেখতে পাচ্ছ। এখন এক্স এর পাওয়ার কত, পি, আগেরটা কত ছিল, এক্স এর পাওয়ার এন ছিল। তো এক্স এর পাওয়ার যাই থাকুক না কেন সে পাওয়ারটা কি হবে, সামনে আসবে। তো তার আগে আমরা কি করি, আচ্ছা অন্তর্করণ যে সূত্র আছে সেই সূত্রটা বসাই, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল ডি বাই ডি এক্স, তারপর হচ্ছে ওয়াই। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই সূত্র ব্যবহার হবে, এই সূত্রের কোনো পরিবর্তন হবে না, এটাই থাকবে। এখন যদি চলকের পরিবর্তন হয় তাহলে আমরা চলক পরিবর্তন করব, আর যদি পরিবর্তন না হয় তাহলে করব না, সেটা আমরা দেখব যে কিভাবে পরিবর্তন করতে হয়। তো ডি বাই ডি এক্স ইকুয়াল ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে এক্স পাওয়ার পি। তো এই অপেক্ষকে
এক্সের পাওয়ার কত আছে, পি আছে, তো পিটা আমরা সামনে নিয়ে আসি, তারপর হচ্ছে চলক এক্স বসাই, তারপর চলকের পাওয়ার থেকে সবসময় -1 করবো, এই যে পি -1, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে সেটা একটু দেখি। y = x⁻3, তো এটার কী দেওয়া আছে, চলকের পাওয়ার কত আছে, সংখ্যা দেওয়া আছে, চলকের পাওয়ার কী দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তো আমরা অন্তর্গত সূত্র বসাই, dy/dx = d/dx, তারপর কত y, এখন y এর মান কত, x⁻3, d/dx x⁻3, আমরা কার সাপেক্ষে করছি, এই যে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি। এখন x এর সাপেক্ষে করছি, তো এখানে x এ মিল আছে, তাহলে কি হবে, অন্তর্কলন করা সম্ভব। এখন দেখতে হবে যে চলক কত হচ্ছে, x এর পাওয়ার কি আছে, x এর পাওয়ার কত আছে, 3 আছে, x এর পাওয়ার কত আছে 3, তো 3টা সামনে আসবে, সামনে বসালাম, তারপর হচ্ছে চলক কি আছে x, চলক x বসালাম। আচ্ছা, তারপর চলকের পাওয়ার থেকে সবসময় -1 হবে, এই কথাটা মাথায় রাখবা। তো চলকের পাওয়ার 3 আছে, তার থেকে আমরা -1 করলাম, করার পরে সামনে কি 3 থেকে যাবে, চলক x থেকে যাবে, তারপরে কি 3 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তো কত থাকে, 2 থাকে। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের আরেকটা দেখি প্র্যাকটিক্যালি, y = x⁻0, তো এর x এর পাওয়ার কত আছে, 0 আছে, তো dy/dx = d/dxy, সূত্র প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই সূত্র থাকবে, যদি চলক চেঞ্জ হয় তাহলে কিন্তু চলক সেটা চেঞ্জ করব, তো সেটা আমরা দেখব পরবর্তীতে। এখন যেহেতু সবগুলো হচ্ছে স্বাধীন চলক x আর অধীন চলক হচ্ছে y, তো আমরা dy/dx দিয়ে করব, যখন p বা q বা l বা k চলে আসবে তখন আমরা করব সেটা। তো d/dx x⁻0, তো x এর পাওয়ার কত, 0, তো 0টা কি হবে, চলকের সামনে আসবে, তো এই যে সামনে নিয়ে আসলাম 0, তারপর হচ্ছে চলক কি x, এবার চলকের পাওয়ার থেকে -1 করতে হবে, 0 -1, তো এই যে শূন্য দিয়ে যাকেই তুমি গুণ করো না কেন সব কিন্তু শূন্য হয়ে যায়, তো শূন্য দিয়ে যদি আমরা x কে গুণ করি তো শূন্য হয়, এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার 4 নম্বরটা দেখি, y = x⁻6, তো আগেরটা দেখছিলাম x⁻5, একই রকম, dy/dx = d/dxy, তো d/dx x পাওয়ার কত, 6, তো x এর পাওয়ার কি দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, তো পাওয়ার সামনে আসলো 6, তারপর হচ্ছে চলক x বসালাম, তারপর চলকের পাওয়ার থেকে -1 করব, তো 6 - 1, তো কত থাকবে, 6x পাওয়ার কত, 5। ওকে, তো মোটামুটি এই 4টি অঙ্ক আমরা বুঝতে পারছি। এখন 5 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে একটু খেয়াল করি, y = 4x⁻5, y = 4x⁻5, এখানে x এর পাওয়ার আছে 5, আবার x এর সহগ কত আছে, 4 আছে, x এর সহগ আছে 4, তো সেক্ষেত্রে এটা আমরা কিভাবে সমাধান করব, একই নিয়ম, শুধুমাত্র একটু সংখ্যাগত পরিবর্তন হচ্ছে, তাছাড়া কিছুই না। তো dy/dx = d/dxy, এখন y এর মান বসাই 4x⁻5, অন্তঃকরণের নিয়ম অনুসারে আমরা কি জানি, চলকের পাওয়ার যাই থাকুক না কেন সেটা সামনে গুণ অবস্থায় বসবে, তো x এর পাওয়ার কত আছে 5, আর x এর সহগ সামনে কত আছে 4, তো 4 × 5 কত হয়, 20 হয়, তো 4 × 5 = 20, 4 × 5 = 20, এটা আমাদের গুণ করে দিতে হবে, যেহেতু চলকের পাওয়ার যাই থাকুক না সেটা সামনে গুণ অবস্থায় বসে, তো সেক্ষেত্রে এখানে 4 × 5 কত আসবে, 4 × 5 = 20 আসবে, 20 বসাবো। আচ্ছা, তারপর কি চলক বসাবো, চলক বসলাম, এবার চলকের পাওয়ার থেকে সবসময় -1 করতে হবে, তো 5 - 1, তো এখন এটাকে যোগ বিয়োগ করি, আচ্ছা 20x⁻4, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, পরে 6 নম্বর প্রশ্নে আসি, y = x⁻5/7, তো এটা x এর পাওয়ার কি আছে, 5/7, অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, তো এটা কিভাবে করবো, একই রকম নিয়ম, কোনো চেঞ্জ নেই নিয়মের মধ্যে, শুধুমাত্র একটু সংখ্যাগত পরিবর্তন হচ্ছে, তাছাড়া আর কিছুই না। তো কিভাবে করবো একটু দেখি, dy/dx = d/dxy, প্রত্যেকটা সূত্র একই, d/dx x বার কত, 5/7, তো আমরা জানি কি চলকের পাওয়ার যাই থাকুক না কেন সেটা সামনে গুণ অবস্থায় বসে, তো 5/7 সামনে বসালাম, তারপর চলক x বসালাম, এবার চলকের পাওয়ার থেকে কী করবো, -1 করবো, সবসময় -1 করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে, 5/7 - 1, 5/7 - 1, এখন x এর পাওয়ার কত, 5/7 - 1, তো এটাকে আমরা কত পাচ্ছি, পরবর্তী লাইনে 5/7x, তারপর হচ্ছে 5/7 থেকে যদি -1 করা হয় তো -2/7 পাবো, -2/7 পাবো, কীভাবে পাবো এটা আমরা একটু লসাগু করে বের করব। তো এখানে ডান পাশে একটা নোট দেখতে পাচ্ছ, নোটটা দিলাম, 5/7 - 1, এই যে 5/7 - 1টা এখানে আমরা বসালাম, এই জায়গাটা আমরা বসালাম, বসানোর পরে এখন এটাকে আমরা লসাগু করব, তো কীভাবে লসাগু করবো একটু খেয়াল করি, 5/7 - 1, তো পরবর্তী লাইনে আসি, ইকুয়াল 5/7, এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, মাইনাস চিহ্ন দিলাম, তারপরে এখানে কি আছে, শুধুমাত্র 1 আছে, ঠিক এই যে শুধুমাত্র 1 আছে মানে কি, যে 1টা লবে আছে, মনে মনে হরে 1 আছে, ঠিক আছে, মনে মনে হরেও 1 আছে, তো সেক্ষেত্রে -1/1 দিব। 5/7 প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে আছে, তারপর -1 আছে,
তো এখন এটাকে আমরা লসও করব। তো লসও করলে কত পাবো? 5/7, তারপরে চিহ্ন আছে মাইনাস থাকবে, তারপরে এই যে ওয়ানটা দেখতে পাচ্ছ, ওয়ানটা লবে থাকবে আর নিচেও মনে মনে হরে 1 আছে। আচ্ছা, এখন এই 7 আর 1কে যদি আমরা লসও করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? 7 পাবো। এখন এই 7 দিয়ে যদি এই 7কে ভাগ করি কত পাবো? 1 পাবো। 1 দিয়ে যদি 5কে গুণ করি কত পাবো? এই যে 5 পাবো। একইভাবে 7 দিয়ে যদি আমরা এই 1কে ভাগ করি তো কত পাবো? 7 পাবো। 7 দিয়ে যদি আমরা হচ্ছে 1কে গুণ করি তো কত পাবো? 7 পাবো। আর এই যে সামনে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, চিহ্নটা এখানে বসাবো। তো 5 থেকে যদি -7 করা হয় তাহলে -2 হয়, তারপর নিচে কি থাকবে? নিচে 7 থেকেই যাবে, এই হচ্ছে -2/7। এই যে এই মানটা পেয়ে গেলাম, -2/7। তো এইভাবে আমরা প্রত্যেকটা হচ্ছে করবো, লসাগু করে বের করে নেব। এটা আবার শর্টকাট করেও করা যায়, তবে শর্টকাটের মধ্যে আমরা যাবো না, কেননা 100 জনের মধ্যে 2 থেকে 3 জন শর্টকাট বুঝি, আর 97-98 জনই বুঝি না। এ কারণে আমরা শর্টকাট যাবো না, কেননা আমরা এখানে চাকরির পরীক্ষার জন্য সমাধান করছি না যে আমাদের সময় খুব কম, অর্থাৎ 40 সেকেন্ড 35 সেকেন্ড এমন না, আমাদের অহরহ সময় আছে। তো সেক্ষেত্রে আমরা শর্টকাট শিখবো না এখানে। এখানে প্রত্যেকটা অঙ্কে আমরা লসাগু করে বের করে নিব। তো শর্টকাটটা কি? এখানে যদি একটু খেয়াল করি 5/7 আছে, -1 আছে। তো হরের যে মানটা আছে সেই হরের মানটা থেকেই যাবে, এর কোনো পরিবর্তন হবে না। হরের 7 আছে, 7ই থেকে যাবে। এখন এই যে 7 আর 5 এর হচ্ছে ব্যবধান কত আছে? 2 আছে। 7 আর 5 এর ব্যবধান কত আছে? 2 আছে। আর 2 থেকে 2 আছে, তো এই যে 2 বসালাম, আর এখানে এই যে কত করছি? মাইনাস করছি না, এই যে মাইনাস চিহ্ন এখানে বসে যাবে। তো সেক্ষেত্রে এই যে শর্টকাটটা বললাম, এই শর্টকাট কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু কিছু ব্যতিক্রম ধর্মী অঙ্ক আছে, সেখানে কিন্তু আর শর্টকাট চলে না। তো সেক্ষেত্রে আমরা শর্টকাটের মধ্যে না যাই, শর্টকাটে না যাই, শুধুমাত্র জাস্ট একটা লাইন লসাগু করে বের করে নিব। এতে আমাদের 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় লাগবে, তাছাড়া কিছুই না। ঠিক আছে? তো আমরা এইভাবে বের করে নেব 6 নম্বর প্রশ্ন। এবার আসে 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বরে একই রকম, y x পাওয়ার 7/10। তো আগেরটা কত ছিল? 5/7 ছিল, আর এটা হচ্ছে 7/10, একই বিষয়। তো অতএব dy/dx ইকুয়াল d/dx y, তারপর হচ্ছে d/dx, তারপর x এর পাওয়ার কত? 7/10, 7/10। তো আমরা জানি কি, চলকের পাওয়ার যাই থাকুক সেটা হচ্ছে সামনে গুণ অবস্থায় বলবে। তো 7/10 নিয়ে আসলাম, তারপর হচ্ছে চলক x বসালাম, বসানোর পরে পাওয়ার থেকে -1 করব। তো 7/10 -1। তো এটা হচ্ছে আমরা লসাগু করে বের করে নেব, পূর্বে 6 নম্বরে যেভাবে আমরা লসাগু করে নিয়েছি ওইভাবে বের করতে। 7/10 x পাওয়ার কত? -3/10 পাবো, -3/10 পাবো। ঠিক আছে? তারপর হচ্ছে এখন 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নের সমাধান করার আগে একটা কথা বলে রাখি, যে অনেকেই বলছে যে এটার পিডিএফ কোথায় পাবো। তো এটা হচ্ছে বেসিক বিষয় নিয়ে ক্লাস হচ্ছে, তো এটার পিডিএফ লাগবে না। ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের পিডিএফ আমি অগ্রিম দিয়ে দিই সমাধান, কিন্তু এটার কোনো পিডিএফ লাগবে না। তবে এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন ওই ভিডিওর কমেন্টে এই যে অঙ্কগুলো আজকের ক্লাসে আমি সমাধান করব এগুলো হচ্ছে ফটো আকারে পেয়ে যাবে। ঠিক আছে? একবারেই ফটো আকারে পেয়ে যাবে। তো এটা তোমরা চাইলে হচ্ছে নোট করে নিতে পারো যারা ফার্স্ট ইয়ারে আছো, আর যারা সেকেন্ড ইয়ারে আছো তোমাদের নোট করা লাগবে না, জাস্ট একটু মাথায় রাখবা যে অন্তর্কলন কিভাবে করতে হয়, এতটুকু মাথায় রাখলেই হবে। আর ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের দেখা যাচ্ছে একবার করলে হয়তো বা বুঝতে পারবে না, 2 বা 3 বার করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এটা ক্লাসটা দেখার পাশাপাশি নোট করতে পারো। সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরা এটা নোট করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মনোযোগ সহকারে যদি ক্লাসটা ঠিকঠাক মতন দেখো তাহলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আশা করি বুঝতে পারছো। এখন 8 নম্বর প্রশ্নে আসি, y = 1/2 x পাওয়ার কত? 1/3। তো প্রত্যেকটা অঙ্ক একই রকম, শুধুমাত্র একটু সংখ্যা পরিবর্তন হয়েছে এই আর কি, তাছাড়া কিছু না। অঙ্কের তো মূল বিষয় হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তাছাড়া তো কিছুই না। ঠিক আছে? নিয়ম কিন্তু এই একই। সে বারবার একই কথা বলছি প্রথম থেকে, যদি চলক থাকে, চলকের যদি কোনো পাওয়ার থাকে, সে পাওয়ারটার সামনে গুণ অবস্থায় বসবে এবং চলক বসবে, চলকের পাওয়ার থেকে সবসময় -1 হবে। এটাই হচ্ছে অন্তর্কলনের মূল বিষয়। তো dy/dx ইকুয়াল d/dxy। এখন d/dx, এখন x এর পাওয়ার কত? 1/3 আছে না? x এর পাওয়ার 1/3, এই যে 1/3 দিয়ে আসলাম, তারপর হচ্ছে ইন্টু, তারপর হচ্ছে x এর সহগ কত আছে? 1/2 আছে, এই যে 1/2 নিলাম। নিয়ে আসার পরে চলক x বসলাম, এবার চলকের পাওয়ার থেকে কি করবো? -1 করবো, এই যে -1 করলাম। করার পরে এটাকে আমরা এখন গুণ করি প্রথমে। তো 1 দিয়ে 1কে, অর্থাৎ হরকে লবকে লব দ্বারা গুণ করবো, হরকে হর দ্বারা গুণ করবো। তো লবে আছে কত? 1 1, তো 1কে 1 দ্বারা গুণ করে 1 পাবো, আর 3 আছে 2 আছে, 3 দুগুণে কত পাবো? 6 পাবো। ওকে, 1 এর 6। তারপর চলক x বসালাম, বসানোর পর 1/3 থেকে -1 করলে -2/3 পাবো। এটা হচ্ছে আমরা লসাগু করে বের করে নেব, যেটা আর কি আমরা 6 নম্বর প্রশ্নে যেভাবে বের করছিলাম এইভাবে বের করে নেব। তো প্রশ্ন যাই থাকুক না কেন, ভগ্নাংশ আকারে থাকুক বা তোমার হচ্ছে সংখ্যা আকারে থাকুক, তারপর হচ্ছে ধ্রুবক মান থাকুক, যাই থাকুক না কেন পাওয়ার,
তো প্রত্যেকটাই একই নিয়ম, একই কথা। সেটা হচ্ছে কি, যদি চলকের সাথে চলকের মিল থাকে তাহলে সেটাকে অন্তর্করণ করা সম্ভব। আর চলকের যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটার সামনে গুণ অবস্থায় বসবে, তারপর চলক বসবে, চলকের পাওয়ার থেকে সবসময় -1 হবে, এটাই। আচ্ছা, পরে 9 নম্বরটা একটু খেয়াল করি, y ইকুয়াল এন এক্স। ওয়াই ইকুয়াল এন এক্স। এখন এটাকে আবার সূত্র আকারে বসাই, dy/dx ইকুয়াল d/dx y, তো d/dx এন এক্স। তো এখানে আমরা কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে করছি। তো এক্স এর সাথে এই এক্স এর মিল আছে, কিন্তু এই এক্স এর কিন্তু চলকের পাওয়ার নেই। হ্যাঁ, পাওয়ার নেই মানে কিন্তু এক আছে। তো আরেকটা কথা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে চলকের সাথে চলকের মিল আছে কিনা সেটা আমাদের প্রথম অবস্থায় দেখতে হবে। অবশ্যই চলকের সাথে চলকের মিল আছে, এক্স এর সাথে এক্স এর মিল আছে, কিন্তু এই চলকের কোনো পাওয়ার নেই। কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এক আছে। তো এক্স এর পাওয়ার 1 দেওয়াও যে কথা, আর শুধু এক্স রাখাই একই কথা। তো এক্স এর সাথে এক্স এর মিল থাকলে তো সেটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে তার মান হচ্ছে এক হয়, তার মান হচ্ছে এক হয়। তো সেই এক কিভাবে হয় সেটা কিন্তু আমরা পরবর্তী 10 নম্বর অঙ্কে বিস্তারিত ভেঙে করাবো। জাস্ট এখানে একটু মাথায় রেখো যে এক্স এর সাথে যদি এক্স এর মিল থাকে, সেই চলকে যদি কোনো পাওয়ার না থাকে তার মান হচ্ছে এক হয়। এখন এক দিয়ে যদি আমরা এন কে গুণ করি, অর্থাৎ চলকের সহগ এন কে গুণ করি, তো তার মান হচ্ছে এনই থাকবে। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আর এই যে y ইকুয়াল এক্স, যে কথাটা বলছিলাম যে চলকের পাওয়ার যদি না থাকে তাহলে সেটা আমরা কিভাবে করবো এটা একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি। তো dy/dx ইকুয়াল d/dx y। তো d/dx, এখন x বসালাম। এখন চলকের পাওয়ার কিছু নেই মানে কি আছে? এক আছে। এক্স এর পাওয়ার কিন্তু এক আছে, তো সেই একটা আমরা এখানে সামনে নিলাম, এক। তারপর কি চলক, চলক এক্স বসালাম। এবার আমরা জানি কি অন্তর্করণের নিয়ম অনুসারে চলকের পাওয়ার থেকে সবসময় -1 করতে হবে। তো চলকের পাওয়ার মনে করে এক রয়েছে, তার থেকে আবার কি করছি? -1 করছি। এখন এই যে এক দেখতে পাচ্ছি, এক তো সামনে থাকবেই। তারপর চলক দেখতে পাচ্ছি, চলক থাকবে। এবার এক থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? শূন্য থাকে, শূন্য। তারপর এই যে এক, এক তো এখানে থাকবে। তারপর হচ্ছে ইন্টু এক্স এর পাওয়ার কত আছে? 0, তো তার মান কত? এক। একটা কথা এখানে হচ্ছে খেয়াল করবা যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তো তার মান হচ্ছে এক। কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান হচ্ছে এক। তো এটা হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব অন্তর্করণের যে সূচক অপেক্ষক আছে, সূচকের যে নিয়মগুলো আছে সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে জাস্ট একটা কথা মাথায় রাখবা যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে এক। তো 1, এক্স এর পাওয়ার কত আছে? 0, সেক্ষেত্রে এর মানও আছে এক। তো এক দিয়ে যদি এককে গুণ করা হয় তো এক হয়। এই হচ্ছে আমাদের সেই এক। এটাকে আমরা হচ্ছে এক লাইনে বের করতে পারি। সেটা কিন্তু আমরা এই যে 9 নম্বর প্রশ্নে করেছিলাম যে এক্স এর সাথে এক্স এর মিল আছে, এর অন্তর্করণ করলে এক হয়, এক দিয়ে যদি এন কে গুণ করি তো এন হয়। ওকে, আর সেটাই হচ্ছে আমরা ভেঙে ভেঙে করলাম। তো ভেঙে ভেঙে করলে আমাদের অতিরিক্ত আরও 4টা লাইন বেশি করতে হচ্ছে, এতটুকুই, তাছাড়া কিছুই না। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন 11 নম্বর প্রশ্নে আসি, y ইকুয়াল 8x 1/4, এক্স এর পাওয়ার 1/4। তো প্রত্যেকটা অঙ্ক একই রকম। তো dy/dx ইকুয়াল d/dxy, d/dx 8x পাওয়ার কত? 1/4, এখানে বসালাম। বসানোর পরে এখন এক্স এর পাওয়ার কত? 1/4, তো 1/4 পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর ইন্টু 8 বসালাম, তারপর এক্স, তারপর হচ্ছে চলকের পাওয়ার থেকে -1 করবো, তো 1/4 -1। তো এই 4 আর 8 যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? 2 পাবো। 4 আর 8কে যদি আমরা কাটি তো 2 পাবো, ঠিক আছে? 2 বসালাম। তারপর হচ্ছে এক্স চলক বসলাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই একটা বার কোথায় চলে গেল? তো মনে করে যে 1/4 আছে ইন্টু 8, অর্থাৎ 8টা 1/4 এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। এখন 8 দিয়ে যদি হচ্ছে 1 দ্বারা গুণ করা হয় তো 8 হয়, আর নিচে কত থেকে? 4 থাকে। তো 8/4 করলে তো 2 আসে, এই যে 2, ঠিক আছে? তো এই যে এক্স বসালাম, বসানোর পরে 1/4 থেকে যদি -1 করি তো -3/4 পাবো। এটা হচ্ছে আমরা লসাগু করে বের করে নিব। আশা করি এটা বুঝতে পারছি। তারপর আছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে কী আছে? y ইকুয়াল এক্স পাওয়ার -2 আছে, y ইকুয়াল এক্স পাওয়ার -2 আছে। তো সেক্ষেত্রে আমরা সূত্র বসাই dy/dx ইকুয়াল d/dx y, d/dx এক্স পাওয়ার কত? -2। এখন এক্স এর পাওয়ার কত আছে? -2। তো আমরা জানি কি চলকের পাওয়ার যাই থাকুক সেটা হচ্ছে সামনে আসবে, গুণ অবস্থায় বসবে। -2 বসলো, তারপর হচ্ছে চলকে এক্স বসাবো, তারপর চলকের পাওয়ার থেকে -1 করবো। তো চলকের পাওয়ার যেহেতু অলরেডি -1 আছে তার থেকে কি করবো? আরও -1 করবো। এখন -2 এটা থাকলো সামনে, তারপর হচ্ছে চলক এক্স থাকলো, এবার -2 -1। তো এটা -2 থেকে যদি -1 করে তো কত থাকে? -3 থাকবে, -3, অর্থাৎ এখন এটা যোগ হয়ে যাবে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, -2 -1।
এটা হবে -3। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, পরে 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্নে কি আছে, y ইকুয়াল -x পাওয়ার কত -3, এটা আছে। তো dy বাই dx ইকুয়াল d বাই dx y। এখন x এর পাওয়ার কত আছে -3 আছে, তো এখানে বসালাম, বসানোর পরে x এর পাওয়ার কত আছে 3 আর x এর সহগ কত আছে মাইনাস। এখানে যদি প্লাস থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এর আগে একটা 1 রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটা সামনে রেখেই দিলাম। তারপরে চলকের পাওয়ার কত আছে -3 আছে, এই যে -3 দিলাম। তারপর চলক কি x আছে, x বসালাম। তারপর -3 -1। তো এখন এই মাইনাস আর এই মাইনাস কি হয়েছে প্লাস, তো +3। তারপর হচ্ছে এখানে কত আছে x আছে, x বসালাম। তারপর কত -3 থেকে -1 করলে -4 আসছে। এটাই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নের সমাধান গেল। তারপর আসি 14 নম্বর প্রশ্নের সমাধানে। 14 নম্বরটা কি, y ইকুয়াল -1/2 x পাওয়ার কত -1/2 আছে। তো dy বাই dx ইকুয়াল d বাই dx y 14। তো এখন d বাই dx, এখন এই মানটা এখানে বসালাম। তো আমরা জানি কি চলকের পাওয়ার সবসময় চলকের পাওয়ার সবসময় সামনে গুণ অবস্থায় বলবে। তো -1/2 এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে গুণ অবস্থায় বসালাম। তারপর হচ্ছে চলকের সহগ কত আছে -1/2 আছে, তো এটাও বসালাম। বসানোর পরে x চলক বসলাম, চলকের পাওয়ার থেকে -1 করবো, তো -1/2 -1। তো সেক্ষেত্রে মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস, এখানে 1/2 আছে 1/2 আছে। তো সেক্ষেত্রে এখন যদি এটাকে গুণ করি, লবে লবে আর হরে হরে গুণ করি, তো একের সাথে 1 গুণ করলে কত পাবো 1 পাবো। 2 এর সাথে 2 গুণ করলে কত পাবো 4 পাবো। তো 1 এর 4। তারপর চলক x বসাবো, তারপর -1/2 থেকে -1 করলে -3/2 পাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি ঘাত বিশিষ্ট যতগুলো নিয়ম আছে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ধ্রুবকের নিয়মে অন্তরকরণ। ধ্রুবকের নিয়মে অন্তরকরণ। তো ধ্রুবকের নিয়মে অন্তরকরণ কিভাবে করতে হয় আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো ধ্রুবক হচ্ছে কি একটি স্থির মান। ধ্রুবক বলতে কি বুঝি, একটি স্থির মান বুঝি। তো স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। এর জন্য ধ্রুবকের অন্তরক সহগের মান কত হয় 0 হয়। এর জন্য ধ্রুবকের অন্তরক সহগের মান কত হয় 0 হয়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আগেরগুলো তো সব হচ্ছে তোমার পাওয়ার ছিল, হ্যাঁ। তো সেক্ষেত্রে পাওয়ার থাকার কারণে আমরা যতগুলো নিয়ম আছে ছোটোখাটো আর কি সংখ্যা পরিবর্তন করে সবগুলো কিন্তু আমরা করেছি। নিয়ম কিন্তু একটাই, কিন্তু সংখ্যা পরিবর্তন করে করেছি যেন আমাদের মাথার মধ্যে থাকে এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। বেশ 14টা অঙ্ক আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এখন ধ্রুবকের নিয়মে আমরা সমাধান করব। তো ধ্রুবক হচ্ছে একটি স্থির মান। স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। এই জন্য ধ্রুবকের অন্তরক সহগের মান কত হয় 0 হয়। তো সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নটা দেখো, y ইকুয়াল a। এটাই হচ্ছে আমাদের ধ্রুবক মান, আর ওয়াইটা হচ্ছে আমাদের চলক, সেটা হচ্ছে অধীন চলক। তো একটু আগে আমরা দেখে আসলাম কি যে ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, এর ধ্রুবকের অন্তরক সহগ হচ্ছে 0। তো কিভাবে হবে সেটা, dy বাই dx ইকুয়াল d বাই dx y। d বাই dx এখন a বসালাম। এখন আমরা কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করছি। আর এখানে কি আছে, a আছে, চলক তো নেই। এখানে x এর সাপেক্ষে করছি, এখানে a আছে, চলক তো নেই, অর্থাৎ চলকের সাথে তো মিল নেই। তো মিল না থাকার কারণে এর মান হচ্ছে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। ধ্রুবক হচ্ছে একটি স্থির মান, স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা তোমার হচ্ছে ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। এই জন্য ধ্রুবকের অন্তরক সহগের মান কত হবে 0 হবে, এই হচ্ছে 0। এক কথায় ডি বাই dx, অর্থাৎ আমরা x চলকের সাপেক্ষে অন্তরকরণ করছি, চলকের সাথে চলকের মিল নেই, সেটা হচ্ছে 0 হয়ে যাবে, এই হচ্ছে 0। পরে আরেকটা দেখি 16 নম্বর প্রশ্ন, y ইকুয়াল টু তো সেক্ষেত্রে অতএব dy বাই dx ইকুয়াল d বাই dx y। এখন d বাই dx কত, এখানে 2 আছে, 2 জায়গায় 5, তারপর 10, 20, 30, 40 যাই থাকুক না কেন, এটা কোনো সমস্যা নাই। তো d বাই dx এখানে 2 আছে, 2 বসলাম। তো কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করছি। তো এখানে তো x এর সাথে কোনো মিল নেই, 2 আছে, তো x এর সাথে যেহেতু মিল নেই, তো সেক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এই যে 0। এই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান, ঠিক আছে। যদি চলকের সাথে চলকের মিল থাকে তো সেটার অন্তর্করণ করা সম্ভব। যদি চলকের পাওয়ার থাকে, সেই পাওয়ারটার সামনে গুণ অবস্থায় বসবে এবং চলক বসবে, চলকের পাওয়ার থেকে সবসময় -1 করব। আর যদি কোনো ধ্রুবক মান দেখতে পাই বা স্থির মান দেখতে পাই, তো সেটার হচ্ছে অন্তরকরণ করলে 0 হয়। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, গেল।
পরের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যোগ বিয়োগের নিয়মে অন্তর্করণ। তো যোগ বিয়োগের নিয়মে কিভাবে অন্তর্করণ করতে হয় সেটা একটু দেখি। যোগ বিয়োগের নিয়মে অন্তর্করণ, তো কোনো অপেক্ষকের ভিতর একাধিক অংশ থাকলে প্রত্যেকটি অংশের আলাদা আলাদা অন্তর্করণ করে তাদের সমষ্টি নিতে হয়। কোনো অপেক্ষকের ভিতরে একাধিক অংশ থাকলে, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এইভাবে একাধিক অংশ থাকবে, আর সেই একাধিক অংশটাকে কি করব, অন্তর্করণ করব, করার পরে তাদের সমষ্টি নিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি একটু দেখি। y ইকুয়াল 7x⁵ প্লাস 5। তো আগের যেসব অঙ্কগুলো আমরা সমাধান করেছি সেটা ছিল শুধুমাত্র y ইকুয়াল 7x⁵, আর শুধুমাত্র ছিল কত, 5। আর এই অঙ্কে আমরা কি দেখে আসলাম, একটু আগে কিন্তু বলে আসছি, কোনো অপেক্ষকের ভিতর একাধিক অংশ থাকলে প্রত্যেকটি অংশের আলাদা আলাদা করে কি করতে হয়, অন্তর্করণ করে নিতে হয়। তো এখানে এই যে 7x⁵, এটা হচ্ছে প্রথম অংশ, তারপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ প্লাস দ্বারা দুইটা অংশকে কি করছি, আলাদা করে ফেলছে। কিন্তু এ হচ্ছে প্রথম অংশ, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 5, এই যে দুইটা অংশ, এ হচ্ছে আলাদা করে ফেলছি। এখন এটাকে আমরা কি করব, অন্তর্করণ করব, ওই একই নিয়ম। ঠিক আছে, শুধুমাত্র অংশ দুইটা, তো দুইটা অংশকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে অন্তর্করণ করব। তো dy/dx ইকুয়াল d/dx/y। তো d/dx ব্র্যাকেটের মধ্যে এখন 7x⁵ প্লাস 5 নিলাম। এখন 7x⁵ এর আগেও কিন্তু d/dx আছে, আবার এই যে প্লাস 5 এর আগেও কিন্তু d/dx আছে, অর্থাৎ ব্র্যাকেটের আগে d/dx থাকা মানে হচ্ছে 7x⁵ এটার আগেও d/dx আছে, তারপর হচ্ছে এই যে 5 দেখতে পাচ্ছি, 5 এর আগেও d/dx আছে। এখন এই অপেক্ষকটাকে কি করব, অন্তর্করণ করব। যে অন্তর্করণের নিয়ম অনুসারে আমরা অন্তর্করণ করব। তো প্রথমে কি করছি, x এর সাপেক্ষে অন্তর্করণ করছি প্রথম অংশটাকে, অর্থাৎ প্রথম রাশিকে অন্তর্করণ করব। তো এখানে যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তর্করণ করছি, তো এখানে একটু খেয়াল করতে হবে যে চলকের সাথে মিল আছে কিনা। তো x এর সাথে x এর মিল আছে, তার মানে এটার অন্তর্করণ করা সম্ভব। সম্ভব। এখন দেখতে হবে যে চলকের কোনো পাওয়ার আছে কিনা। অবশ্যই চলকের পাওয়ার আছে, সেটা কত, 5। আর চলকের সহগ কত আছে, 7। তো পাওয়ার যদি সামনে গুণ অবস্থায় বসায়, 5 7টা কত হয়, 35 হয়। এই হচ্ছে 35 বসালাম। বসানোর পরে তারপর চলক x বসালাম। তারপরে কি, চলকের পাওয়ার থেকে সবসময় -1 করো, তো 5 - 1। ওকে, আচ্ছা, হয়ে গেল। তারপর এই যে প্লাস দেখতে পাচ্ছি, প্লাস বসালাম। বসানোর পরে আমরা কি কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে। এখানে কত আছে, 5, যা হচ্ছে স্থির মান। তো স্থির মানকে যদি আমরা অন্তর্করণ করি, তো তার মান কত হয়, 0 হয়। তার মান কত হয়, 0 হয়, যার কি আমরা পূর্বে কিন্তু দেখে আসছি। তো এই যে এর মান হচ্ছে 0 বসাই দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এখন যোগ বিয়োগ করবো। তো 35 বসালাম, তারপর হচ্ছে x বসালাম। তো 5 থেকে -1 করলে তো 4 হয়। এখন 0 আর নেওয়ার দরকার নেই, কারণ শূন্যের কারণে মানের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, পরে 18 নম্বর প্রশ্নটা দেখি। y ইকুয়ালস 3x⁻7 - 3। তো আগেরটা এটা একই রকম, আগে হচ্ছে এখানে প্লাস চিহ্ন ছিল, আর এটা হচ্ছে কি মাইনাস চিহ্ন। তো প্লাস আছে, মাইনাস আছে, তো থাকবে, এটা কোনো সমস্যা নাই। তো অন্তর্করণের নিয়ম ওই একটাই, যদি চলকের সাথে চলকের মিল থাকে তাহলে অন্তর্করণ করা সম্ভব। যদি চলকের পাওয়ার থেকে, সেই পাওয়ারটার সামনে গুণ অবস্থায় বসবে, এবং চলকের পাওয়ার থেকে সবসময় -1 করবো, এই কথাটা, তাছাড়া কিচ্ছু না। তবে প্রত্যেকটা নিয়মের একটা আলাদা আলাদা সূত্র আছে। তারপর সংখ্যা পরিবর্তন করলে অনেকেই বুঝতে পারে না কিভাবে কি করতে হয় না হয়। হ্যাঁ, তো এই কারণে আমাদের বেশ কয়েকটা প্র্যাকটিক্যালি দেখতে হয়, তাছাড়া কিছুই না। dy/dx ইকুয়াল d/dxy। তো d/dx 3x⁻7 - 3 বসালাম। একইভাবে আমরা অন্তর্করণ করব। তো x এর সাপেক্ষে যেহেতু করছি, x এর মিল আছে, x এর পাওয়ার কত আছে, 7 আছে, তো 3 7 21। তারপর চলক x বসালাম, তারপর হচ্ছে চলকের পাওয়ার থেকে -1 করবো, তো 7 - 1। তারপর এখানে দেখতে পাচ্ছি কত, 3। তো স্থির মান আমরা করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে যেহেতু করছি, এর চলকের সাথে মিল নেই, তাহলে কত হবে, 0 হবে, তো -0। এটাকে আমরা এখন যোগ বিয়োগ করি, 21, x পাওয়ার কত, 6। এটাই হচ্ছে আমাদের 58 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এবার আসি 19 নম্বর। 19 নম্বরটা কি দেখো, একটু খেয়াল করো। y ইকুয়াল 7x⁻4 - 3x⁻3, তারপর হচ্ছে প্লাস 2x² প্লাস 2। তো এখানে 4টা রাশি আছে, 4টা অংশ আছে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, 4টা অংশ আছে। তো 4টার জায়গায় 5টা থাকুক, 6টা থাকুক, 10টা থাকুক, কোনো বিষয় না। প্রত্যেকটা আমরা হচ্ছে আলাদা আলাদা করে অন্তর্করণ করে নেব, করে তারপরে সেটা সমষ্টি করব। তো dy/dx ইকুয়াল d/dxy। তো d/dx অপেক্ষকটা এখানে বসলাম। তো প্রথম রাশিতে আসি, প্রথমে কি করছি, x এর সাপেক্ষে অন্তর্করণ করছি। তো x এর সাথে x এর মিল আছে কিনা সেটা আমরা দেখব। তো x এর সাথে x এর মিল আছে, তো x এর পাওয়ার কত আছে, 4 আছে, তো 4 7 28। তারপর চলক x বসাবো, তারপর চলকের পাওয়ার থেকে -1 করি, 4 - 1 হয়ে গেল প্রথম রাশির অন্তর্করণ। তারপর হচ্ছে মাইনাস চিহ্ন বসালাম। তারপরে দ্বিতীয় রাশিতে কি আছে, 3x⁻3। তো 3 3 কত হয়, 9। তারপর হচ্ছে চলক x বসাবো, তো পাওয়ার থেকে কত করব, -1 করব, তো 3 - 1 হয়ে গেল দ্বিতীয় রাশির অন্তর্করণ।
তারপর প্লাস চিহ্ন বসালাম, বসানোর পরে 2x স্কোয়ার আছে, তো 2 থেকে কত হয় 4 হয়। তারপর চলক বসালাম x, তারপর 2 থেকে কি করব -1 করব, তো 2 -1 করলাম। এই যে 2টা দেখতে পাচ্ছ, 2টা কি স্থির মান, আমরা কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে, চলকের সাথে মিল নেই, তার মানে এর মান হচ্ছে কত হবে, 0 হবে, 0 বসালাম। আচ্ছা, এখন এটাকে যোগ বিয়োগ করে দিই, তো 28x/3, তারপর হচ্ছে -9x স্কোয়ার এবং 4x, কেননা 2 থেকে -1 করলে তো 1 হয়, তো 1 মানেই তো আমাদের একটাই x, তো x এর পাওয়ার হচ্ছে 1 রাখা না রাখা একই কথা, x মানেই হচ্ছে আমাদের 1। ওকে, এই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান গেল যোগ বিয়োগের নিয়মে। এখন আমরা অন্তর্করণের আরেকটা নিয়ম সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে গুণের নিয়মে অন্তর্করণ কিভাবে করতে হয় সেটা। গুণের নিয়মে, তো গুণের নিয়মে আমাদেরকে এখানে একটা সূত্র জানতে হবে, সূত্র জেনে হচ্ছে আমরা পূর্বের মতনই সেটাকে সমাধান করব, শুধুমাত্র গুণের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব। তো মনে করি যে y = 1 ও 2 দুইটি অপেক্ষক পাশাপাশি দেওয়া আছে, দুইটা অপেক্ষক পাশাপাশি গুণ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে গুণের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা বসাবো কিভাবে একটু খেয়াল করি। সূত্র dy/dx = d/dx 1 আর 2, ঠিক আছে, অর্থাৎ দুইটা অপেক্ষক পাশাপাশি গুণ অবস্থায় থাকবে, দুইটা অপেক্ষক আমরা এখানে বসালাম। বসানোর পরে গুণের যে সূত্র সেটা আছে প্রথম অপেক্ষক, এই যে 1 মানে হচ্ছে প্রথম অপেক্ষক, তারপর হচ্ছে d/dx দ্বিতীয় অপেক্ষক, যেহেতু গুণ করছি তো গুণের ক্ষেত্রে কি হয়, প্লাস হয়, প্লাস তারপর হচ্ছে আবার দ্বিতীয় অপেক্ষক, তারপর হচ্ছে d/dx প্রথম অপেক্ষক, এই হচ্ছে আমাদের গুণের সূত্র। এখন কিন্তু আমাদের এই সূত্রটা সবসময় মাথায় রাখতে হবে, কেননা সূত্র ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। হ্যাঁ, তো গুণের সূত্র এটা যে পাশাপাশি যদি দুইটা অপেক্ষক থাকে, তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম অপেক্ষক, দ্বিতীয় স্থানে যে থাকবে সে আছে দ্বিতীয় অপেক্ষক। তারপরে গুণের সূত্র হচ্ছে প্রথম অপেক্ষক d/dx দ্বিতীয় অপেক্ষক প্লাস দ্বিতীয় অপেক্ষক d/dx প্রথম অপেক্ষক। ওকে, এখন আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি এই সূত্রটা কিভাবে প্রয়োগ করা যায়। তো 20 নম্বর প্রশ্ন দেখি, y = x/3 + 1, এই যে ব্র্যাকেট দেওয়া আছে এই হচ্ছে প্রথম অপেক্ষক, এটা হচ্ছে প্রথম অপেক্ষক, তারপর হচ্ছে x/3 - 1, এটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক, যেহেতু দুইটা ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে এবং দুইটাই কি আছে, পাশাপাশি আছে, তার মানে এটা গুণ অবস্থায় আছে, পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে। এখন এটা হচ্ছে প্রথম অপেক্ষক আর এটা হচ্ছে কি দ্বিতীয় অপেক্ষক, তো আমরা গুণের সূত্র প্রয়োগ করব। তো dy/dx = d/dx y, এখন y এর মান কোনটা, এটা, তো আমরা সূত্র আকারে বসাই, d/dx সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, তারপর এই যে দুইটা অপেক্ষক পাশাপাশি নিব। তো সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, মনে করছে প্রথম অপেক্ষকের আগেও d/dx আছে, তারপর x/3 - 1, অর্থাৎ দ্বিতীয় অপেক্ষকের আগেও কিন্তু d/dx আছে, এই কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। ওকে, এখন আমরা গুণের সূত্র ব্যবহার করব। তো গুণের সূত্র কি ছিল, প্রথম অপেক্ষক d/dx দ্বিতীয় অপেক্ষক প্লাস দ্বিতীয় অপেক্ষক d/dx প্রথম অপেক্ষক। তো প্রথম অপেক্ষক কোনটা, এই যে এটা x/3 + 1, তো ব্র্যাকেটের মধ্যে রাখি x/3 + 1 প্রথম অপেক্ষক, তারপরে d/dx দ্বিতীয় অপেক্ষক কি আছে x/3 - 1 বসলাম, তারপর সূত্রের প্লাস, তারপর আবার দ্বিতীয় অপেক্ষক x/3 - 1 d/dx, তারপর হচ্ছে আবার কি প্রথম অপেক্ষক বসালাম। ওকে, বসানোর পরে এখন এই যে সূত্র বসানো হয়ে গেছে, এখন এটাকে আমরা অন্তর্করণ করব। তো এই যে অপেক্ষকটা দেখতে পাচ্ছ এর আগে তো d/dx নেই, তো এটা যে অবস্থায় আছে সেটাই থাকবে, এটাকে অন্তর্করণ করা সম্ভব নয়, যা আছে তাই থাকবে, ঠিক আছে, x/3 + 1 থাকলো। এখন খেয়াল করতে হবে যে এই অংশটার দিকে একটু খেয়াল করো, x/3 - 1, তো তার আগে কি আছে, d/dx আছে, তো যে অপেক্ষকের আগে d/dx থাকবে শুধুমাত্র সেই অপেক্ষকটাকেই অন্তর্করণ করা সম্ভব, ঠিক আছে। তো আমরা এই অপেক্ষকটাকে কি করব, অন্তর্করণ করব। তো করলে কত পাবো, x এর সাপেক্ষে যেহেতু করছি, তো x এর পাওয়ার কত আছে, 3 আছে, তো x এর পাওয়ার 3 বসালাম, তারপর কি চলক x আছে, চলক x বসলাম, তো চলকের পাওয়ার কত আছে 3, তার থেকে যদি -1 করা হয় তো কত থাকে, 2 থাকে, একবারেই করে দিলাম 3x²। এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে আরেক লাইন বাড়াতে পারতাম, সেটাকে 3x তারপর 3 - 1 করতে পারতাম, দরকার নেই, একবারে যদি হয়ে যায় একবারেই করব। তো x/3 এটাকে অন্তর্করণ করলে আমরা পাবো হচ্ছে 3x², আবারও বলছি একবারে করে দিয়েছি, সেটা হচ্ছে x/3, অর্থাৎ চলকের পাওয়ার 3 আছে, তো চলকের পাওয়ার সামনে নিয়ে আসলাম, সেটা হচ্ছে 3, তারপর হচ্ছে চলক x বসালাম, এবার চলকের পাওয়ার থেকে কত করব, -1 করব, তো 3 থেকে যদি -1 করা হয় তো কত থাকে, 2 থাকে, একবারে করে দিলাম। ওকে, তারপর প্লাস এই যে এই অংশটা, এই অপেক্ষকের আগে কি কোনো হচ্ছে আছে, d/dx আছে, d/dx নেই, তার মানে এটাকে অন্তর্করণ করা সম্ভব নয়, তো যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে যাবে, তো এখানে রেখে দিলাম x/3 - 1 রেখে দিলাম। দেওয়ার পরে এখন এটা একটু খেয়াল করো, দেখো এই অপেক্ষকের আগে d/dx আছে, তার মানে এটাকে আবার অন্তর্করণ করা সম্ভব। তো এটাকে যদি অন্তর্করণ করি তাহলে কত পাবো, x/3 আছে, তো এটাও একই, 3 সামনে আসবে,
তারপর চলক এক্স আসবে, চলকের পাওয়ার থেকে -1 করবো, তো কত থাকে 2 থাকে। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো একটু আমরা সাজিয়ে দেখি, 3x² এটা আমরা সামনে দিয়ে দিলাম, তারপর হচ্ছে x⁻3 + 1 এটা বসালাম, বসানোর পরে প্লাস বসালাম, বসানোর পরে এই যে 3x² এটা সামনে দিয়ে দিলাম, তো x⁻3 - 1 এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই লাইনটা না করলে হতো, এখানে আমরা উত্তর লিখতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা শুধুমাত্র একটু সাজিয়ে লেখার জন্য আর কি এটা সামনে দিয়েছি, তাছাড়া কিছুই না। একইভাবে আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এটা একই। তো y = 5x² - 2x, তারপর হচ্ছে ব্র্যাকেট শেষ, আবার ব্র্যাকেট শুরু, 4x⁻4 - 5x², এটা। তার মানে এটা হচ্ছে প্রথম অপেক্ষক, এটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক, একদম সেম। 20 নম্বর যেভাবে সমাধান করছি 21 নম্বরও এইভাবে সমাধান করব। আরও যদি আমরা সংখ্যা পরিবর্তন করি, এখানে 2টা কেন, 5টা, 10টা, 20টা, 30টা, 50টা, 100টা, যতগুলো অঙ্কই আসুক না কেন, যখনই দেখবে যে পাশাপাশি 2টা অপেক্ষক আছে গুণ অবস্থায়, তার মধ্যে আমাদের গুণের সূত্র প্রয়োগ করতে হবে। করার পরে সেটাকে এই যে এইভাবে আমরা করবো, অন্তর্করণ করব, ঠিক আছে। তো আমরা 21 নম্বরটাও দেখি প্র্যাকটিক্যালি। dy/dx = d/dxy, d/dx সেকেন্ড ব্র্যাকেট শুরু, 2টা অপেক্ষক পাশাপাশি বসালাম, বসানোর পরে প্রথম অপেক্ষক d/dx দ্বিতীয় অপেক্ষক প্লাস দ্বিতীয় অপেক্ষক d/dx প্রথম অপেক্ষক। তারপরে এটা তো আর অন্তর্করণ করা সম্ভব নয়, এটা যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে। তারপর হচ্ছে এই অপেক্ষকটাকে আমরা কি করব, অন্তর্করণ করব। তো এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে কত পাচ্ছি, 16x⁻3, তার -5 × 10 x, কেননা 2 থেকে যদি -1 করে, তো 1 থেকে 1 মানে হচ্ছে আমাদের একটা x, ওকে। তারপর এটা তো আর অন্তর্করণ করা সম্ভব নয়, এটা যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে d/dx 5x² - 2x², তো এখানে 10x - 4x পাবো। অর্থাৎ এক কথায় যে অপেক্ষকের আগে d/dx আসবে শুধুমাত্র সেই অপেক্ষকটাকেই অন্তর্করণ করা সম্ভব হবে, তাছাড়া নয়, ঠিক আছে। তো এখানে এই যে প্রথম যে অপেক্ষকটা দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু d/dx নেই, এ কারণে এটাকে অন্তর্করণ করা সম্ভব ছিল না, এই কারণে এটা যা আছে তাই বসে দিলাম। তারপর হচ্ছে এই যে এই অপেক্ষকটা দেখতে পাচ্ছ, এটা প্লাস, এই প্লাসের কারণে কিন্তু এই অপেক্ষকটা আলাদা হয়ে গেছে, কিন্তু এর আগে d/dx নেই, তো এই কারণে এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। তারপরে এই অপেক্ষকটা দিকে একটু খেয়াল করো, এর আগে কি আছে, d/dx আছে, অর্থাৎ x এর সাপেক্ষে যেহেতু আমরা অন্তর্করণ করছি, তাহলে পাচ্ছি কত, x 10x - 4x, এটা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের গুণের নিয়ম ছিল মূল। এখন আরও অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা সপ্তম অধ্যায়ে করব প্রথম বর্ষে, তখন কিন্তু এটা অনেকগুলো আমরা প্র্যাকটিস করব। কিন্তু আমাদের বেসিক্স যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা নিয়মের সূত্র এবং 2-3টা করে অঙ্ক আমরা প্র্যাকটিক্যালি দেখব, তার বেশি দেখব না, কেননা হালকা পাতলা এই বিষয় সম্পর্কে ধারণা রাখলে মোটামুটি অন্তর্করণে A to Z সবই পারবা। আচ্ছা, তো যোগ বিয়োগের নিয়ম গেল, তারপর হচ্ছে গুণের নিয়ম গেল, পরের আরেকটা নিয়ম সেটা হচ্ছে ভাগের নিয়মে। তো ভাগের নিয়ম কিভাবে করব, ভাগের নিয়ম ওই একই রকম, ভাগের আমরা সূত্র ব্যবহার করব। তো সূত্রটা কি, আমরা হচ্ছে ইউভি না দিকে 1 আর 2 দিয়ে বুঝি, তাহলে সব থেকে ভালো হবে। তো সূত্র হচ্ছে y = 1/2, এই যে 1/2 এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, 1/2টা আছে কি অবস্থায়, ভাগ অবস্থায়। তো 1 হচ্ছে 1 নম্বর অপেক্ষক, 2 হচ্ছে 2 নম্বর অপেক্ষক। এক কথায় লবে যে অপেক্ষকটা থাকবে সেটা হচ্ছে 1, আর হরে যে অপেক্ষকটা থাকবে সেটা হচ্ছে 2। তো সেক্ষেত্রে ভাগের যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে আমরা এখানে প্রয়োগ করি, dy/dx = d/dxy, অর্থাৎ আমাদের প্রশ্নে যে অপেক্ষকটা থাকবে সেই অপেক্ষকটা এখানে বসাবো, বসানোর পরে ভাগের যে সূত্র আছে সেটা হচ্ছে ইকুয়াল। এখানে একটু খেয়াল করো, প্রথমে একটা আমরা দাগ দিয়ে নিব, এই যে একটা রেখা দিয়ে নিব, এই রেখাটা দিয়ে নেব, নেওয়ার পরে লবের যে অংশ সেটা বসবে হচ্ছে প্রথমে হচ্ছে 2 নম্বর অপেক্ষক, 2 হচ্ছে 2 নম্বর অপেক্ষক, d/dx তারপর হচ্ছে 1 নম্বর অপেক্ষক। যেহেতু এটা ভাগ করছি, আর ভাগ মানেই হচ্ছে বিয়োগ আমরা জানি, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন বসাবো। আর আগেরটা আমরা কি করছিলাম, গুণ করছিলাম, আর গুণ মানে হচ্ছে কি, যোগ। তো এখানে 2 নম্বর অপেক্ষক d/dx 1 নম্বর অপেক্ষক মাইনাস আবার 1 নম্বর অপেক্ষক d/dx 2 নম্বর অপেক্ষক বাই, হরে থাকবে 2 নম্বর অপেক্ষক, তার স্কোয়ার বসাতে হবে, 2 নম্বর অপেক্ষককে আমরা স্কোয়ার করব। এই হচ্ছে আমাদের ভাগের সূত্র। আবারও বলছি, 2 নম্বর অপেক্ষক d/dx 1 নম্বর অপেক্ষক মাইনাস 1 নম্বর অপেক্ষক d/dx 2 নম্বর অপেক্ষক বাই 2 নম্বর অপেক্ষকের স্কোয়ার, বাই 2 নম্বর অপেক্ষকের স্কোয়ার। এখন এই সূত্র আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখি যে কিভাবে করব। y = x² + 1 / x² - 1। তো এখানে দেখো 2টা অপেক্ষক আছে, কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তো লবে কত আছে, x² + 1, তারপর হরে কত আছে, x² - 1। তো আমরা জানি কি, লবে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম অপেক্ষক, আর হরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক। আর ভাগের সূত্র কি, দ্বিতীয় অপেক্ষক d/dx প্রথম অপেক্ষক মাইনাস প্রথম অপেক্ষক d/dx দ্বিতীয় অপেক্ষক বাই দ্বিতীয় অপেক্ষক স্কোয়ার। তো
তো এখন এটাকে আমরা সূত্র আকারে প্রয়োগ করি, ডি বাই ডি এক্স ইকুয়াল ডি বাই ডি এক্স ওয়াই। এই যে অপেক্ষক এখানে বসলাম পরে এখন ভাগের সূত্র ব্যবহার করি। তো প্রথম অপেক্ষক কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর দ্বিতীয় অপেক্ষক কোনটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর ভাগের সূত্র কি, দ্বিতীয় অপেক্ষক। তো দ্বিতীয় অপেক্ষক প্রথমে বসাই ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট শুরু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসানোর পরে ডি বাই ডি এক্স, তারপর কি প্রথম অপেক্ষক বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর সূত্রের মাইনাস, তারপর আবার প্রথম অপেক্ষক বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর ডি বাই ডি এক্স দ্বিতীয় অপেক্ষক, বাই দ্বিতীয় অপেক্ষক স্কোয়ার। দ্বিতীয় অপেক্ষক কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিলাম, তারপর পাওয়ার কত থাকবে, পাওয়ার হচ্ছে টু থাকবে। এখন এই যে অপেক্ষকে আমরা ভাগের সূত্র বসালাম, এটাকে আমরা কি করব, অন্তর্করণ করব। তো অন্তর্করণ করতে কত পাচ্ছি, প্রথমে এর আগে তো ডি বাই ডি এক্স নেই, তো যা আছে তাই থেকে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে গেল, থাকার পরে এই অপেক্ষকের দিকে আমরা একটু খেয়াল করি, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটাকে আমরা এখন অন্তর্করণ করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাথে এক্স এর মিল আছে প্রথমে, তো এক্স এর পাওয়ার কত আছে, টু আছে, তো টুটা সামনে নিয়ে আসি, তারপর হচ্ছে চলক এক্স বসাই, চলকের পাওয়ার কত আছে, টু থেকে যদি মাইনাস ওয়ান করা হয় তো সেখানে কত থাকে, ওয়ান থাকে। তো ওয়ান মানে হচ্ছে আমাদের একটাই এক্স, তাহলে এখানে অন্তর্করণ করে কত পাচ্ছি, টু এক্স পাচ্ছি। তারপর প্লাস ওয়ান, ওয়ানটা কি স্থির মান, তো এখানে এক্স এর সাপেক্ষে করছি, অর্থাৎ চলকের সাথে মিল নেই, তো চলকের সাথে যখন মিল না থাকে তখন কি হয়ে যায়, সেই বিষয়টা হচ্ছে শূন্য হয়ে যায়, তো প্লাস শূন্য। তো শূন্যর কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, এই কারণে আমরা শূন্যটা এখানে বসাইনি, ঠিক আছে। তো শূন্যটা নিলে দেখা যাচ্ছে আরেক লাইন করতে হতো, তো এখানে শূন্য নেব না, যদি আমরা এক লাইনে করতে পারি তাহলে কেন দুই লাইন করব, ওকে। তারপরে এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, মাইনাস চিহ্ন নিলাম, নেওয়ার পরে এটার আগে তো ডি বাই ডি এক্স নেই, তো সেক্ষেত্রে এটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপর এই অপেক্ষকের দিকে একটু খেয়াল করি, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটা হচ্ছে কি করছি, এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করছি, তো এক্স এর সাথে এক্স এর মিল আছে এবং এক্স এর পাওয়ার কত আছে, টু আছে, তো সেক্ষেত্রে এক্স এর পাওয়ার টু নিয়ে আসলাম, তারপর চলকে এক্স বসালাম, এবার চলকের পাওয়ার থেকে কি করবো, মাইনাস ওয়ান করবো, তো টু মাইনাস ওয়ান করলে কত আসে, এক্স আসে। তারপর এখানে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি, তো এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তর্করণ করি, তো এক্স এর মানকে যদি অন্তর্করণ করা হয় তাহলে সেটা কি হয়, শূন্য হয়, তো শূন্যটা বসানোর দরকার নেই। তারপর হচ্ছে এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার কত, টু থাকবে, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, আর কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা আছে টু এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করতে পারো, টু এক্স দিয়ে ওয়ানকে গুণ করতে পারো, গুণ করে দেখা যাচ্ছে এটার লাস্টে কাটাকাটি করতে পারো, কিন্তু দেখা যাচ্ছে আরও লাইন বেড়ে যাবে, তো এত দরকার নেই, জাস্ট এই পর্যন্ত রাখলেই হবে, ঠিক আছে, এই পর্যন্তই থাকবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি। এবার আমরা 23 নম্বরে যাই। 23 নম্বর প্রশ্নটা একই রকম, ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স বাই টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন। তো এটাও মনে করো যে ভাগ অবস্থায় আছে, দেখেই আমরা বুঝতে পারছি এটা ভাগ অবস্থায় আছে, আর আগের যখন গুণ অবস্থায় ছিল তখন কি পাশাপাশি ছিল, পাশাপাশি দুইটা অপেক্ষক ছিল, কিন্তু এখানে কি আছে, উপরে আর নিচে আছে, তার মানে এটা ভাগ অবস্থায় আছে। তো অঙ্কের চেহারা থেকে তোমাকে মাথায় রাখতে হবে এটা আমরা কোন নিয়মে করব, এটা কখনোই কিন্তু পরীক্ষায় বলে দেবে না যে এটা হচ্ছে তোমার গুণের নিয়মে করো, এটা ভাগের নিয়মে করো, এটা সূচকের নিয়মে করো, এটা হচ্ছে অপেক্ষকের নিয়মে করো। এই বিষয়গুলো তোমাকে অঙ্কের চেহারা থেকে ধরে নিতে হবে এটা কোন নিয়মে আছে আর কোন নিয়মের সূত্র প্রয়োগ করব। তো এটা দেখতেই পাচ্ছি ভাগের নিয়মে আছে, তার মানে আমরা ভাগের সূত্র প্রয়োগ করব। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স ওয়াই। তো ডি বাই ডিএক্স অপেক্ষকের মান বসাই, তো এখানে হচ্ছে দ্বিতীয় অপেক্ষক কোনটা, টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন, আর প্রথম অপেক্ষক কোনটা, এক্স পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স। তো ভাগের সূত্র কি, দ্বিতীয় অপেক্ষক ডি বাই ডিএক্স প্রথম অপেক্ষক মাইনাস প্রথম অপেক্ষক ডি বাই ডিএক্স দ্বিতীয় অপেক্ষক বাই দ্বিতীয় অপেক্ষক স্কোয়ার। এখন এটাকে কি করব, অন্তর্করণ করব। তো প্রথমে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, ডি বাই ডিএক্স। এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করি তো থ্রি এক্স স্কোয়ার পাবো, তারপর এখানে কি আছে, থ্রি এক্স আছে, তো এক্স এ মিল আছে, কত হয়, ওয়ান হয়, ওয়ান দিয়ে যদি আমরা থ্রিকে গুণ করি তো থ্রি পাবো, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম, তারপর এটা তার অন্তর্করণ করা যায় না, এটা যা আছে তাই থাকলো। থাকার পরে ডি বাই ডিএক্স, তো টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন আছে, তো এটাকে যদি আমরা অন্তর্করণ করি দুই দুগুণে চার হয়, তারপর হচ্ছে এক্স মাইনাস সেভেন আছে, তো এটা কত হয়, জিরো হয়, জিরো বসানোর দরকার নেই, আর বাদ বাকি যা আছে নিচে তাই থেকে যাবে, টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন তার হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের ভাগের নিয়ম, চলে গেল। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম, প্রথমে হচ্ছে ঘাত বিশিষ্ট বা পাওয়ার বিশিষ্ট অন্তর্করণ, ওইটাই হচ্ছে আমাদের মৌলিক বিষয়, তারপরে হচ্ছে যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, মোটামুটি চারটা আইটেম কিন্তু শেষ করে ফেলছি। পরের যে আইটেমটা আছে সেটা হচ্ছে অপেক্ষকের নিয়মে অন্তর্করণ, অপেক্ষকের নিয়মে অন্তর্করণ। তো এখানে অপেক্ষকের সূত্র আছে, সেই সূত্রটা আমরা দেখব, দেখার পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব তো কিভাবে থাকবে অঙ্কগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। তো ওয়াই ইকুয়াল অপেক্ষক, আর এই যে পিটা দেখতে পাচ্ছ, পিটি হচ্ছে অপেক্ষকের পাওয়ার, পিটি হচ্ছে অপেক্ষকের পাওয়ার। এখন মনে করো সাপোজ ওয়াই ইকুয়াল অপেক্ষক, অর্থাৎ ব্র্যাকেটের উপরে কিন্তু পাওয়ার থাকবে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে অপেক্ষক থাকবে, তার উপরে কিন্তু পাওয়ার থাকবে।
তো dy/dx ইকুয়াল d/dx সম্পূর্ণ অপেক্ষকটাই আমরা এখানে বসাই। এখন এই যে অপেক্ষকের নিয়মে অন্তর্করণ, তো এর সূত্র হচ্ছে অপেক্ষকের পাওয়ার, এই যে পিটা দেখতে পাচ্ছ, পিটা সামনে আসবে, পি বসলাম, তারপর হচ্ছে অপেক্ষক বসবে, তারপর এই যে অপেক্ষক দেখতে পাচ্ছ, অপেক্ষক বসবে। এবার অপেক্ষকের পাওয়ার কত হচ্ছে পি, পি থেকে সবসময় মাইনাস হবে, তো অপেক্ষকের পাওয়ার থেকে -1 করব, অপেক্ষকের পাওয়ার থেকে -1 করব, তারপর হচ্ছে d/dx দিব, দেওয়ার পরে এই যে অপেক্ষকটা আছে, এই যে অপেক্ষকটা লিখব। এই হচ্ছে আমাদের অপেক্ষকের সূত্র। আবারও বলছি, অপেক্ষকের পাওয়ার কত হচ্ছে পি, অপেক্ষকের পাওয়ার কত হচ্ছে পি, আর অপেক্ষকের সূত্র হচ্ছে অপেক্ষকের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা সামনে আসবে, এই যে পি নিয়ে আসবো, তারপর হচ্ছে অপেক্ষক বসাবো। এবার অপেক্ষকের পাওয়ার থেকে -1 করব, পি -1, তারপর হচ্ছে d/dx শুধুমাত্র অপেক্ষক, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেটা অপেক্ষক বসাবো। তো এখন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো y ইকুয়াল ব্র্যাকেট শুরু 8x⁻³ - 6, ব্র্যাকেট শেষ, ব্র্যাকেটের উপরে কত আছে 6, অর্থাৎ এই যে এই অংশ উভয়ের উপরে কি আছে 6 আছে, ব্র্যাকেটের উপরে পাওয়ার মানে দুইটা অংশের উপরে কিন্তু পাওয়ার আছে। তো সেক্ষেত্রে অঙ্কের চেহারা দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কোন রুলসের নিয়মে পড়বে। তো 8x⁻³ - 6 পাওয়ার কত 6। তো এখন এটাকে সূত্র আকারে প্রয়োগ করি, dy/dx ইকুয়াল d/dx y, d/dx সম্পূর্ণ অপেক্ষক এখানে বসালাম, সম্পূর্ণ অপেক্ষক বসালাম, বসানোর পরে আমরা নিয়ম কি জানি যে অপেক্ষকের পাওয়ার সামনে বসবে, তো অপেক্ষকের পাওয়ার কত আছে 6, এই 6 আমরা সামনে বসলাম, তারপর কি বসবে অপেক্ষক বসবে, অপেক্ষক বসালাম, তারপর কি আছে অপেক্ষকের পাওয়ার কত আছে 6, 6 থেকে কী হবে -1, এক কথায় পাওয়ার থেকে -1 করতে হবে, তো 6 - 1, তাহলে আমরা অপেক্ষকের পাওয়ার সামনে বসলাম 6, তারপর হচ্ছে অপেক্ষক বসলাম, এবার অপেক্ষকের পাওয়ার থেকে -1 করলাম, করার পরে সূত্র কি d/dx, d/dx দিব, দেওয়ার পরে অপেক্ষক কোনটুকু, এই যে 8x⁻³ - 6 এইটুকু, এখন d/dx এর পরে এই অংশটুকু বসাবো, 8x⁻³ - 6 বসালাম, বসানোর পরে এটাকে আমরা অন্তর্গণ করবো এবং যোগ বিয়োগ করব। তো 6 এর জায়গায় থাকবে, 8x⁻³ - 6 এটা যে অবস্থা সেই অবস্থায় থাকবে। এখন 6 থেকে যদি -1 করা হয় তো সেটি কত পাবো 5 পাবো, ঠিক আছে 5 পাবো। তো এই অংশটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তো এটা পাবো, পেলাম। পাওয়ার পর d/dx 8x⁻³ - 6, অর্থাৎ এই অপেক্ষকের আগে কিন্তু d/dx আছে, তার মানে এটাকে আমরা এখন কি করব অন্তর্করণ করব, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তো x এর সাথে x এর মিল আছে, তো x এর পাওয়ার কত আছে 3, তো 3 আসতে কত হয় 24 হয়, 24 বসালাম, বসানোর পরে কী বসাবো চলক x বসাবো, তারপর চলকের পাওয়ার থেকে কী করবো -1 করবো, তো 3 - 1 করলে কত আসে 2 আসে, এই যে 2 বসলাম, তারপরে এই যে -6 এটা তো স্থির মান, তো এখানে x এর সাপেক্ষে করছি, তো চলকের সাথে যখন মিল না থাকবে তখন কী হয়ে যাবে সেটা হচ্ছে শূন্য হয়ে যাবে, তো শূন্যটা কোনো বসানোর দরকার নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এইভাবে আমরা অপেক্ষকের নিয়মে অন্তর্করণ করব। পরবর্তীতে আরেকটা দেখি যে y ইকুয়াল 3x² - 7 পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ ব্র্যাকেটের উপরে কিন্তু পাওয়ার আছে 3, তো সেক্ষেত্রে একই রকম dy/dx ইকুয়াল d/dx y, তো d/dx অপেক্ষকের মান বসাই, বসানোর পরে অপেক্ষকের পাওয়ার কত আছে 3, তো পাওয়ার সামনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে চলক বসালাম, চলকের পাওয়ার থেকে -1 করলাম, 3 - 1 d/dx, এবার আবার অপেক্ষক বসালাম, বসানোর পর 3, এখন এই যে অপেক্ষক দেখতে পাচ্ছি অপেক্ষক বসলাম, তো 3 থেকে -1 করলে তো কত পাবো 2 পাবো, তো এখন এটাকে যদি আমরা অন্তর্করণ করি কত পাবো 3 × 6, তারপর হচ্ছে চলক x বসালাম, চলকের পাওয়ার থেকে যদি -1 করা হয় তো 2 থেকে যদি 1 করা হয় তো 1 পাবো, তো 1 মানে হচ্ছে আমাদের একটা x, -7 এটা হচ্ছে আমাদের স্থির মান, তো স্থির মান বসানোর কোনো প্রয়োজন নেই, ওকে সরি শূন্য বসানোর দরকার নেই। তো এই হচ্ছে অপেক্ষকের নিয়মে গেল। এবার পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে সূচকের নিয়মে, ঠিক আছে, তো সূচক থেকে আমরা কিছু শিখব, তারপর হচ্ছে লগের থেকে আমরা কিছু শিখব, অর্থাৎ অন্তর্করণ যে মৌলিক যে 6টি কিংবা 7টি নিয়ম আছে সেই 7টি নিয়ম সম্পর্কে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শিখব। প্রত্যেকটা বিষয় আর কি আমাদের টুকিটাকি লাগবে, এই জন্য আর কি এই 2 নম্বর ক্লাসে অর্থাৎ প্রথম অবস্থায় আমরা একটু হালকা পাতলা অন্তর্করণ সম্পর্কে ধারণা নিব। আর 7 নম্বর অধ্যায় যদি আমি প্রথম বর্ষে প্রথম অবস্থায় শুরু করি তো 7 নম্বর অধ্যায় তো অনেক বড় অধ্যায়, তো সেক্ষেত্রে কী হয় দেখা যাচ্ছে অনেকে ভয় পেয়ে যায় যে এমনিতেই ইকোনমিক্স নিয়ে যারা পড়ে এরা ভয়তে থাকে, হ্যাঁ এমনিতেই ইকোনমিক্স নিয়ে যারা পড়ে তারা ভয়তে থাকে, এখন যদি 7 অধ্যায় এত বড় একটা অধ্যায় যদি আমি প্রথম থেকে শুরু করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ভয়ের জন্য পড়াশোনা বাদ দিয়ে দেবে। তো এর জন্য শুধুমাত্র যতটুকু বিষয় আমাদের প্রয়োজন প্রথম অবস্থায় সেই প্রয়োজন অনুসারে আমি হচ্ছে আলোচনা করব, করার পরে তারপরে যখন আমরা 7 অধ্যায়ের ডিটেলস আলোচনা করবো তখন কিন্তু সেটা করবোই, হ্যাঁ
তো এখানে প্রথম অবস্থায় সহজ সহজ বিষয় দিয়ে শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে কঠিন দিকে যেতে হয়। আর প্রথম অবস্থায় যদি কঠিন দিয়ে শুরু করে, অবশ্যই অন্তর্গণ খুব একটা কঠিন না, তারপর অধ্যায়টা অনেক বড়, অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ভয় পেতে পারে। হ্যাঁ, যার কারণে সম্পূর্ণ আলোচনা করব না প্রথমে, শুধুমাত্র যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আলোচনা করব আজকের এই ক্লাসে। ঠিক আছে? তারপরে মোটামুটি প্রথম বর্ষের জন্য প্রাথমিক স্থিতি বিশ্লেষণ, তারপর হচ্ছে সেট ফাংশন, তারপর ছোটো ছোটো যে অধ্যায়গুলো আছে, সহজ সহজ যে অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করব। তারপর ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় এইভাবে শেষ করব। মোট 8টা অধ্যায় A to Z আলোচনা করব। একইভাবে গাণিতিক অর্থনীতির ভিতরে তারা আমাদের অন্তর্কণের একটু একটু ব্যবহার আছে, সেই ব্যবহারটা শেখার জন্য আর কি এই ক্লাসটা আমাদেরকে করতে হবে, তাছাড়া কিছুই না। তো এখন আমরা হচ্ছে সূচকের নিয়মে অন্তর্কণ করব। তো সূচকের নিয়মে কিভাবে অন্তর্কণ করে সেটা একটু আমরা সূত্র দেখব, সূত্র দেখার পরে তারপরে প্র্যাকটিক্যালি দেখব। তো সূচক অপেক্ষকে স্বাধীন চলক ই এর পাওয়ার হিসাবে থাকে। ঠিক আছে? ই দ্বারা হচ্ছে আমরা সূচক বুঝি, ই দ্বারা হচ্ছে আমরা সূচক বুঝি, আর স্বাধীন চলকটা হচ্ছে ই এর পাওয়ার হিসাবে থাকবে সূচক অপেক্ষক। খুব ভালো করে খেয়াল করো যে সূচক অপেক্ষকে স্বাধীন চলক ই এর পাওয়ার হিসেবে থাকে, সূচক অপেক্ষকে স্বাধীন চলক ই এর পাওয়ার হিসেবে থাকে। এখন দেখি কিভাবে থাকে। ওয়াই ইকুয়াল ই পাওয়ার অপেক্ষক, ই পাওয়ার অপেক্ষক, ই পাওয়ার অপেক্ষক অর্থাৎ ই এর পাওয়ার হিসেবে থাকবে। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে প্রয়োগ করি, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স ই পাওয়ার অপেক্ষক, অর্থাৎ সম্পূর্ণ অপেক্ষকটা বসাবো। এখন সূচক অপেক্ষকের যে নিয়ম, যে রুলস, সেই রুলসটা হচ্ছে সম্পূর্ণ অপেক্ষক সামনে আসবে, অর্থাৎ সূচক সহ সম্পূর্ণ অপেক্ষক সামনে আসবে। তো ই পাওয়ার অপেক্ষক সম্পূর্ণ অপেক্ষক সামনে নিয়ে আসবো। তারপর সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স। এখন সূচকের পাওয়ার কতটুকু আছে, সূচকের পাওয়ার কতটুকু আছে, সূচকের অর্থাৎ ই এর পাওয়ার কতটুকু আছে সেইটুকু শুধুমাত্র এখানে বসাবো, অর্থাৎ অপেক্ষকটাকে আমরা এখানে বসাবো। তো এটা তো আর বুঝতে পারলে না, আমরা যখন প্র্যাকটিক্যালি একটা দেখবো তখন বুঝতে পারবো। তো দেখি কি আছে। মনে করি সাপোজ ওয়াই ইকুয়াল ই পাওয়ার এক্স পাওয়ার 3 আছে, ওয়াই ইকুয়াল ই পাওয়ার এক্স পাওয়ার 3। তো এখানে এটা কি সূচক। এখন সূচকের পাওয়ার কতটুকু আছে, এক্স, আবার এক্সের পাওয়ার কত আছে, 3 আছে। তো এখানে তোমাকে চিন্তা করতে হবে সূচক, এটা হচ্ছে সূচক, সূচকের পাওয়ার কি আছে, সূচকের পাওয়ার আছে এক্স পাওয়ার 3। তো সেক্ষেত্রে সূত্রটা হবে এইভাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স সম্পূর্ণ অপেক্ষক এখানে বসলাম, প্রশ্নে যেটা আছে সেটাই বসলাম। বসানোর পরে একটু আগে আমরা যে নিয়মটা দেখে আসছি সেই নিয়মটা আমরা এখানে ফলো করি। সম্পূর্ণ অপেক্ষক সামনে নিয়ে আসবো। তো ই পাওয়ার এক্স পাওয়ার 3 নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডি বাই ডিএক্স নিলাম। এবার সূচকের পাওয়ার কতটুকু আছে সেটা, সূচকের পাওয়ার কি আছে, এক্স পাওয়ার 3 আছে না, এই যে এক্স পাওয়ার 3 নিব। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তো এই পাওয়ার এক্স পাওয়ার 3 ডি বাই ডিএক্স, সূচকের পাওয়ার যতটুকু থাকবে শুধুমাত্র সেই পাওয়ারটা নিয়ে আসবো ডি বাই ডিএক্সের পরে। তো এক্স পাওয়ার 3, এখন এটা তার অন্তর্করণ করা যায় না, কেননা এর আগে ডি বাই ডিএক্স নেই। তো এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, ই পাওয়ার এক্স পাওয়ার 3 থাকবে। তারপর হচ্ছে ইন্টু, এখন এই অপেক্ষকটাকে কি করব, অন্তর্করণ করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তো এক্সের সাথে এক্সের মিল আছে, তো এক্সের পাওয়ার কত আছে, 3 আছে। তো এখানে 3 বসাই, তারপর চলক এক্স বসাই। এবার চলকের পাওয়ার থেকে কী করবো, -1 করবো। তো পাওয়ার হচ্ছে কত, 3। তো 3 থেকে যদি আমরা -1 করি তো কত থাকে, 2 থাকে, 2 থাকে। তো 3x², এটাই হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্নের সমাধান, সূচকের নিয়ম। এক কথায় এটা যদি মাথায় থাকে তো সূচক থেকে যে ধরনের অঙ্ক আসতে হবে সবগুলোই পারবা। হ্যাঁ, প্রত্যেকটা রুলস একই, নিয়ম একই। হ্যাঁ, শুধুমাত্র কি একটু সংখ্যাগত পরিবর্তন হবে, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে এই যে 6টা-7টা নিয়ম, কম কথা নাই। ঠিক আছে? একটা ক্লাসের মাধ্যমে 6টা-7টা নিয়ম এবং প্রত্যেকটা নিয়ম থেকে 2টা-3টা করে প্র্যাকটিক্যালি অঙ্ক শেখা, এটা হচ্ছে কম কথা নাই। শুধুমাত্র এইটুকু মনে রাখলেই মোটামুটি যে অন্তর্করণের যে বেসিক যে মৌলিক বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয় সম্পর্কে যতগুলো অঙ্কই আসুক না কেন সেটার সমাধান করতে পারবা। কিন্তু একটু একটু সংখ্যাগত পরিবর্তন আছে, একটু একটু আছে কাঠামোগত পরিবর্তন আছে। তো সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হলে 7 অধ্যায় সম্পূর্ণ করতে হবে, সেটা আমরা যখন করি তখন বুঝতে পারবো। এখন শুধুমাত্র বেসিক্স যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে একটু ধারণা নাও। তারপর হচ্ছে 27 নম্বরটা দেখি, ওয়াই ইকুয়াল ই পাওয়ার এক্স²। তো আগেরটা ছিল কত, ই পাওয়ার এক্স পাওয়ার 3, আর এটা কত আছে, x² আছে। তো একই বিষয়। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স ই পাওয়ার এক্স পাওয়ার কত, 2 বা x² আছে। তো এটা হচ্ছে কি সূচক, সূচকের পাওয়ার কি আছে, x² আছে। তো আমরা নিয়ম অনুসারে জানি কি সম্পূর্ণ অপেক্ষক সামনে আসবে
ডি বাই ডি এক্স, তারপর কি যে সূচকের পাওয়ার যতটুকু আছে সেই পাওয়ারটা বসাবো, এক্স স্কোয়ার বসালাম। বসানোর পরে এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছি এটা থাকবে, থাকার পরে ইনটু, এখন এটাকে যদি আমরা অন্তর্কণ করি তো কত পাবো, আচ্ছা 2 পাবো সামনে, তারপর হচ্ছে কত এক্স, এবার পাওয়ার থেকে যদি -1 করে তো 1 থাকে, 1টার প্রশ্ন দরকার নেই, এই হচ্ছে এক্স। এই হচ্ছে 27 নম্বর প্রশ্নের সমাধান গেল, সূচকের নিয়ম গেল। এখন পরবর্তী আমরা আরেকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি লগারিদম, লগের নিয়ম। তো লগের নিয়ম আমরা কিভাবে করব সেটা একটু দেখি। লগের নিয়মে কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তো অঙ্কে লগ থাকতে পারে, লগ ই থাকতে পারে বা লন থাকতে পারে। তো যাই থাকুক না কেন প্রত্যেকটা একইভাবে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা 28 নম্বর প্রশ্নের সমাধানটা করি। হ্যাঁ, তো লগের একটা রুলস আছে, তো রুলসটা আমরা এখানে লিখে নিই, তবে যখন আমরা সমাধান করব তখন রুলসটা বলে দেব। সেটা কি, 28 নম্বর প্রশ্নের দিকে একটু খেয়াল করি। ওয়াই ইকুয়াল লগ এক্স, ওয়াই ইকুয়াল লগ এক্স। তো এখানে দেখালাম লগ থাকতে পারে, লগ ই থাকতে পারে অথবা লন থাকতে পারে। তো ওয়াই ইকুয়াল লগ এক্স আছে। এখন লগের সাথে কতটুকু আছে ডান পাশে, এক্স আছে, শুধুমাত্র এক্স আছে। তো এর একটা সূত্র আছে, রুলস আছে, সেই রুলসটা আমরা ফলো করব। তো অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স, অপেক্ষক এখানে বসাই, লগ এক্স বসলাম। বসানোর পরে এখন এটাকে কি করব, অন্তর্করণ করব, এটাকে অন্তর্করণ করব। তো অন্তর্করণ করার আগে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যেহেতু এখানে লগ চলে এসেছে, যখনই দেখবে যে কোনো অঙ্কে লগ এসেছে, এখন লগের সাথে কতটুকু আছে, লগের সাথে ডান পাশে কতটুকু আছে, এক্স আছে, শুধুমাত্র এক্স আছে। তো লগের সাথে যেটা থাকবে, যে মানটা থাকবে সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এর আগে 1-এর সাথে ভাগ অবস্থায় বলবে, ডি বাই ডিএক্স এর সাথে 1-এর সাথে ভাগ অবস্থায় বলবে, যা পরবর্তী লাইনে একটু খেয়াল করো। এখানে দেখো 1/x দিয়েছি, তারপর হচ্ছে ইনটু, তারপর কি সূত্র ডি বাই ডিএক্স দিয়েছি, তারপর হচ্ছে লগের সাথে কতটুকু আছে মান, এক্স আছে, তারপর হচ্ছে এই যে এক্স দিয়েছি, এক্স দিয়েছি। তো এখন 1/x, এটা তো আর হচ্ছে অন্তর্করণ করা সম্ভব নয়, এটা যা আছে তাই থাকবে। এখন ডি বাই ডিএক্স, তারপর কি এক্স, এক্সের সাথে আমরা কি করছি, এক্সের সাপেক্ষে অন্তর্করণ করছি, তো এর মান কত আসে, 1 আসে, এর মান হচ্ছে 1 আসে। তো 1টা বসালেও হবে, না বসালেও হবে, আরেকটা লাইন বেড়ে যাবে এই। তো এক দিয়ে যদি এককে গুণ করা হয় তো একই থাকে, নিচে এক্স থেকে যাবে। তো আবারও বলছি, লগের যদি কোনো নিয়ম চলে আসে তো সেক্ষেত্রে লগের ডান পাশে কতটুকু মান আছে, কি মান আছে, সেই মানটা কি হবে, ডি বাই ডিএক্স এর আগে ভাগ অবস্থায় বসবে একের সাথে। তো 1/x, তো যাই থাকুক না কেন, এখানে এক্স আছে, এক্সের সাথে তোমার হচ্ছে 2x থাকতে পারতো, সাপোজ মানে 2x আছে, লগের সাথে কি আছে 2x, তো সেক্ষেত্রে 1/কত হবে, 2x হবে, 1/2x হবে। এক কথায় লগের সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এর আগে ভাগ অবস্থায় বসবে একের সাথে, 1/2x, তারপর ডি বাই ডিএক্স, এখন এই যে 2x আছে, এই 2x বসাবো। বসানোর পরে এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে 1/2x, এটা তো থাকবেই, 1/2x এটা তো থাকবেই সাথে। এখন এটাকে যদি আমরা অন্তর্করণ করি তো কত পাবো, 2 পাবো, এখানে কত পাবো, 2 পাবো, এই যে 2, তারপর হচ্ছে 2 দিয়ে যদি 1কে গুণ করে 2, তারপর হচ্ছে 2 কেটে দিলে থাকে শুধুমাত্র হচ্ছে 1/x থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা করব। পরে আরেকটা দেখি, y ইকুয়াল লগ, ব্র্যাকেট শুরু, 3x প্লাস 2 আছে, তার মধ্যে লগের সাথে কতটুকু আছে, 3x প্লাস 2, এটা ব্র্যাকেটের সাথে আছে, ব্র্যাকেটের মধ্যে আছে। তো ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হচ্ছে তোমার লগের সাথে সম্পূর্ণ এই মানটা আছে। তো একই সূত্র, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স লগ, তারপর হচ্ছে এই যে মানটা এখানে বসলাম, অপেক্ষকটা বসলাম, তারপরে হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করি। তো আমরা জানি কি লগের সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এর আগে 1-এর সাথে ভাগ অবস্থায় বসবে, তো এখানে 1-এর সাথে নিচে 3x প্লাস 2 বসালাম, তারপর হচ্ছে সূত্র ডি বাই ডিএক্স বসবে, তারপর হচ্ছে লগের সাথে যে অংশটুকু আছে এটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এখন ওই যে পূর্বে নেমে কি করবো, অন্তর্করণ করবো। তো এটা তার অন্তর্করণ করা সম্ভব নয়, এটা যা আছে তাই থাকবে। এখন যদি এটাকে আমরা অন্তর্করণ করি তো ডি বাই ডিএক্স 3x আছে, তো সেক্ষেত্রে কত পাবো, 3 পাবো, এই যে 3, কারণ 3x, x এর পাওয়ার তো আর কিছু নেই মানে 1 আছে, তো x এর সাপেক্ষে যেহেতু করছি x এর মিল আছে, কত হয় 1 হয়, 1 যদি 3কে গুণ করা হয় কত 3, তারপর প্লাস 2টা কি স্থির মান, তো স্থির মানকে যদি আমরা অন্তর্করণ করি কত আসে, 0 আসে, তো 0টা বসানোর দরকার নেই। এখন 3 দিয়ে যদি 1কে গুণ করা হয় তো 3 হয়, আর দিচ্ছে 3x প্লাস 2 থেকে যাবে। এই হচ্ছে আমাদের 29 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, তো লগ দিয়ে তো গেল, এবার আসি লন দিয়ে একটা করি। তো একই কথা, তো লগ লন বা লগই যাই থাকুক না কেন সবগুলো নিয়ম একই। তো y ইকুয়াল লন x পাওয়ার 3 প্লাস 1, x পাওয়ার 3 প্লাস 1,
তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স লন নেব, তারপর হচ্ছে এক্স পাওয়ার 3 প্লাস 1। তো আমরা জানি কি লগের সাথে বা লনের সাথে বা লগের সাথে যে মানটাই থাকুক না কেন সেটা ডি বাই ডিএক্স এর আগে সামনে একের সাথে ভাগ হবে। তো 1 ভাগ এক্স পাওয়ার 3 প্লাস 1 ভাগ অবস্থায় বসলাম। ওকে, তারপর ডি বাই ডিএক্স, এখন লনের সাথে কি আছে, এই যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এই যে সামনে 1 বাই এক্স পাওয়ার 3 প্লাস 1 আছে, এটা যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে ডি বাই ডিএক্স, এই যে অপেক্ষকটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো এক্স এর সাপেক্ষে কত পাবো, 3x² পাবো। 3x² বসালাম। আর এই যে 1টা স্থির মান, এটা শূন্য হয়ে যায়, শূন্য বসানোর দরকার নেই। তো 3x² দিয়ে যদি 1কে গুণ করা হয় তো 3x² পাবো, তারপর হচ্ছে x² প্লাস 1 পাবো। এই হচ্ছে আমাদের 30 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, আমরা আরেকটা দেখব 31 নম্বর এবং সর্বশেষ এটাই। তো 31 নম্বর প্রশ্নে কি আছে, y ইকুয়াল log e পাওয়ার কত 2x² প্লাস 1 log e। তো যাই থাকুক কেন এই ভিত্তিক। তো dy বাই dx ইকুয়াল d বাই dx, এখন সম্পূর্ণ অপেক্ষক বসালাম। তো log e, তো log এর সাথে কত আছে, 2x² প্লাস 1 আছে, 2x² প্লাস 1 আছে। তো সেক্ষেত্রে আমরা জানি কি যে লগ বা লন বা লগ এর সাথে যাই থাকুক না কেন সেটা কি হবে, সামনে একের সাথে ভাগ অবস্থায় বসবে। তো 1 ভাগ হচ্ছে কত, 2x² প্লাস 1, তারপর হচ্ছে ডি বাই ডিএক্স। এখন লগ এর সাথে কি আছে, 2x² প্লাস 1 আছে, এই যে 2x² প্লাস 1 বসানোর পরে সামনে যেটা আছে আর কি এটা থাকবে। তারপর হচ্ছে এখন এটা x এর সাপেক্ষে অন্তর্কলন করি, তো 4x পাবো প্লাস 1, এটা তো স্থির মান, এটা বসানোর দরকার নেই, শূন্য। এখন 4x দিয়ে যদি 1কে গুণ করি তো 4x, আর নিচে যা আছে তাই থাকবে। এই হচ্ছে আমাদের 31 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি আমরা কি শিখলাম আজকে হচ্ছে ঘাত বিশিষ্ট অন্তর্কলন শিখলাম, তারপর হচ্ছে যোগ বিয়োগের নিয়মে অন্তর্কলন শিখলাম, তারপর হচ্ছে গুণের নিয়ম শিখলাম, তারপর হচ্ছে ভাগের নিয়ম শিখলাম, তারপর হচ্ছে অপেক্ষকের নিয়ম শিখলাম, সূচকের নিয়ম শিখলাম এবং লগের নিয়ম শিখলাম। মোট 7টি নিয়ম শিখলাম। এক কথায় অন্তর্কলন যে মৌলিক যে 7টি নিয়ম আছে সেই 7টি নিয়মে কিন্তু আমরা আলোচনা করছি। 7টা নিয়মের সূত্র এবং 7টা নিয়মের সূত্র থেকে কিন্তু 2টা 3টা করে অঙ্ক প্র্যাকটিক্যালি দেখেছি। তো এই ছিল হচ্ছে আমাদের অন্তর্কলনের বেসিক এবং মৌলিক বিষয়। এই সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা রাখতেই হবে। কেন প্রত্যেকটা, আমরা যদি গাণিতিক অর্থনীতির কথা চিন্তা করি, যা আর কি প্রথমেই বলেছি যে প্রায় ম্যাক্সিমাম জায়গায় আমরা অন্তর্কলনের ব্যবহার দেখতে পাই। এছাড়া ব্যষ্টিক বলি কিংবা সামষ্টিক বলি, তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট যাই বলি না কেন, যেখানে হচ্ছে বিভিন্ন তত্ত্ব আছে, তারপরে তোমার তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা আছে, সেখানে কিন্তু আমাদেরকে অন্তর্কলনের ব্যবহার করতে হয়। তো এই কারণে আমাদেরকে অন্তর্কলনের বেসিক্স যে বিষয়টা সেই সম্পর্কে একটু ধারণা নেওয়া মূল কারণ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আচ্ছা কি অন্তর্কলন সম্পর্কে বেসিক ক্লাস। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি মৌলিক গণিত এবং গাণিতিক অর্থনীতির সম্পূর্ণ সিলেবাস, আর দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম যে বেসিক যে অন্তর্কলন সেই অন্তর্কলন সম্পর্কে আলোচনা করলাম। এবং তৃতীয় ক্লাস থেকে আমাদের শুরু হবে সাবজেক্ট ভিত্তিক মূল আলোচনা, সেটা হচ্ছে গাণিতিক অর্থনীতি নিয়ে আলোচনা করব ক্লাস 3 থেকে। লেকচার 3 থেকে আমরা গাণিতিক অর্থনীতির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। সেটা করতে আমাদের হচ্ছে সম্ভাব্য ক্লাস 40টা লাগতে পারে। যেমন আজকের ক্লাসের টাইমটা একটু বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 14 মিনিট কি 15 মিনিট হয়ে গেছে। তো এত টাইম তো প্রত্যেকটা ক্লাসে নিব না। তো সেক্ষেত্রে দেখতে 40টা ক্লাসে আমাদের সময়, সাপোজ ধরে নিলাম 40টা ক্লাস, এর পূর্বের যে ব্যাচটা আমি পড়িয়েছিলাম সেই ব্যাচে গাণিতিক অর্থনীতির আমার মোট ক্লাস লেগেছিল 35টা, আর ক্লাসের টাইম ছিল, প্রত্যেকটা ক্লাসের টাইম হচ্ছে 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট করে ছিল। তো সেক্ষেত্রে আমরা ধরতেই পারি যে 35টা ক্লাসের 30 ঘন্টা থেকে 31 ঘন্টা টাইম দিলে সম্পূর্ণ গাণিতিক অর্থনীতির বই কমপ্লিট। আর এবার আমি ধরে দিলাম দেখা যাচ্ছে আরও 5টা ক্লাস বাড়তে পারে বা 2টা ক্লাস বাড়তে পারে, তো সেক্ষেত্রে বাড়ুক, সমস্যা কি। তো 40টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা গাণিতিক অর্থনীতি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করব। আর মৌলিক গণিত, তো এখানে গত যে ব্যাচটা পড়িয়েছিলাম সেই ব্যাচে আমার মোট 32টা ক্লাস লেগেছিল। এই যে এইভাবে ক্লাস নিয়েছিলাম, এই যে আজকের যে ক্লাসটা নিলাম এইভাবে ক্লাসটা নিয়েছিলাম। অর্থাৎ এক কথায় আমার কোনো ক্লাসে কাউকে ভিডিও থামিয়ে নোট করা লাগে না। অলরেডি এই যে সমাধানটা আছে, সমাধানটা সবার কাছে পিডিএফ পৌঁছে গেছে আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছে। তো প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হতে পারবা সেটা আমি একটু আলোচনা করব। তো এই যে আমাদের 3 নম্বর ক্লাস থেকে মৌলিক গণিত ক্লাস শুরু হবে এবং 3 নম্বর ক্লাস থেকে গাণিতিক অর্থনীতি ক্লাস শুরু হবে, মূল আলোচনা শুরু হবে। ঠিক আছে, এখন আসি যে মৌলিক গণিত, গাণিতিক অর্থনীতি, মৌলিক পরিসংখ্যান, অর্থনীতির জন্য পরিসংখ্যান, এই 4টি বিষয় হচ্ছে আমি অনলাইনে প্রাইভেট পড়িয়ে থাকি। অনলাইন অফলাইন দুইটাই পড়াই। অফলাইনে হচ্ছে ঝিনাইদহ সদরে পড়াই এবং অনলাইনে সমগ্র বাংলাদেশে পড়াই।
তো অনলাইন প্রাইভেট কোর্স, তো নামমাত্র কোর্স ফি দিয়ে ঘরে বসে সম্পূর্ণ করুন। তো অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত, মাত্র 35টি লাইভ এবং রেকর্ড ক্লাস, অর্থাৎ এই যে ক্লাসটা নিচ্ছি লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসটা কিন্তু সাথে সাথে রেকর্ড হয়ে থাকছে। আর এই রেকর্ড ক্লাসটা আমরা আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে আপলোড করে থাকি, যেখান থেকে ইচ্ছা মতো যে কোনো সময় ইচ্ছা মতো তোমরা করতে পারবা, ঠিক আছে? এনি টাইম, যে কোনো টাইমে করতে পারবা। তো তার জন্য সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 510 টাকা, খুবই সীমিত। যার কি মৌলিক গণিতের মতন একটা সাবজেক্ট যদি আমরা অফলাইনে বা অন্য কোথাও শেষ করতে যাই, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে 5 থেকে 6 মাস টাইম লাগবে। হ্যাঁ, আর সেখানে যদি মাসিক হিসাব করি প্রত্যেক মাসে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মৌলিক গণিত কোর্স করতেই আমাদের কমসে কম 3500 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত খরচ আসে। তো সেই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 510 টাকায়। সাথে আরও থাকছে কি পিডিএফ লেকচার শিট, অর্থাৎ প্রত্যেকটা সমাধান পিডিএফ। এটা হচ্ছে ফটো আকারে নয়, পিডিএফ পাচ্ছ, যার কি তোমরা চাইলেই সেটা হচ্ছে ফটোকপি করে নিতে পারবা। আরও থাকছে হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসের সাথে সাথে কি রেকর্ড ক্লাসও পাচ্ছ, যার কি যে কোনো টাইম তোমরা করতে পারবা। আর যে কোনো সমস্যার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপে পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত। আচ্ছা, প্রথম বর্ষের জন্য আছে মৌলিক গণিত, মোট হচ্ছে 35টি লাইভ এবং রেকর্ড ক্লাস, তো যার কোর্স ফি আছে 510 টাকা। তারপরে হচ্ছে অনার্স প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান, মোট হচ্ছে 35টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 510 টাকা। অর্থাৎ মৌলিক গণিত আর মৌলিক পরিসংখ্যান দুইটা বিষয় সম্পূর্ণ কোর্স ফি মাত্র 1020 টাকা। তো মৌলিক গণিত থেকে সম্ভাব্য 35টি ক্লাস এবং মৌলিক পরিসংখ্যান থেকে সম্ভাব্য 25টি ক্লাস লাগবে। গত ইয়ারে আমাদের হচ্ছে মৌলিক গণিত থেকে 32টি ক্লাস লেগেছিল এবং মৌলিক পরিসংখ্যান থেকে 20টি ক্লাস লেগেছিল মাত্র। প্রত্যেকটা ক্লাস এইভাবেই নেওয়া হয়, প্রত্যেকটা সমাধান দেওয়া হয়, ঠিক আছে? তো এইভাবে আমাদের 32টা আর 20টা ক্লাস লেগেছিল। তো সেখান থেকে আমি এখানে 5টি ক্লাস বাড়াই দিয়েছি, 3টে ক্লাস। মৌলিক গণিত থেকে 25টা ক্লাস লাগতে পারে সম্ভাব্য, আর পরিসংখ্যান থেকে আরও 5টা অতিরিক্ত দিয়েছি, যে 25টা ক্লাস লাগতে পারে, তবে এতটা লাগবে না। তো ধরে দিলাম যে 25টা লাগতে পারে। তো সময় কত? সময় হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সময় হচ্ছে 1 ঘন্টা বা 1 ঘন্টার কম, 45 মিনিট, 50 মিনিট, 55 মিনিট, 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিট করে এরকম হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে যে 1 ঘন্টার উপরে যাবে এমনটা না, 1 ঘন্টার নিচে আসবে ম্যাক্সিমাম ক্লাসগুলোই। এই এবার আসি অনার্স দ্বিতীয় বর্ষ। তো অনার্স দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতি, মাত্র 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, অর্থাৎ গত বছরে 35টা ক্লাসে শেষ করছিলাম, তো এবার আমরা 5টা ক্লাস একটু বাড়িয়েই ধরলাম, যে আরও 5টা ক্লাস হয়তো লাগতে পারে, একটু সময় নিয়ে করব, সমস্যা কি? তো অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি, মাত্র 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 750 টাকা। সাথে তো পিডিএফ লেকচার শিট থাকছে। এই যে গাণিতিক অর্থনীতি নিয়ে বললে তো অনেক কিছুই। হ্যাঁ, গাণিতিক অর্থনীতি এমন একটা সাবজেক্ট, যদি ঠিকঠাক মতো বোঝা যায় তাহলে কিন্তু খুবই সহজ, আর যদি ঠিকঠাক মতো না বোঝা যায় তাহলে কিন্তু খুবই কঠিন। তো এখানে একটা কথা বলে রাখি, এই গাণিতিক অর্থনীতি মানুষকে যতটা আনন্দ দেয় তার থেকে বেশি কষ্ট দেয়। যারা পড়াশোনা করে তাদের কাছে অবশ্যই আনন্দের বিষয়, আর যারা হচ্ছে পড়াশোনা করে না তাদের কাছে কিন্তু খুব কষ্টকর বিষয়। যেমন অনার্স ফাইনাল ইয়ার শেষ হয়ে যায়, ফাইনাল ইয়ার রেজাল্ট হয়ে যায়, ফাইনাল ইয়ার তার হচ্ছে শেষ, কিন্তু সে কি সেকেন্ড ইয়ারে ধরা খেয়ে আছে, সেটা কি গাণিতিক অর্থনীতি ধরা খেয়ে আছে, সেটা কি ইন্টারমিডিয়েট ব্যাচটিক অর্থনীতি ধরা খেয়ে আছে। তো এই ধরাটা যেন না খায় কেউ, তো সেই জন্যই আমি বলবো ঠিকঠাক মতো ক্লাসগুলো করো। তো মূল বিষয় হচ্ছে আগে ক্লাস করা, ক্লাসের কোনো বিকল্প নেই, একমাত্র ক্লাসের মাধ্যমেই বলে দেওয়া হয় যে কোথায় কোথায় ফোকাস করতে হবে, এই অঙ্ক, এই নিয়ম, এই সূত্র, এখন এই সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে, কোথায় কোথায় জোর দিতে হবে, সেটা কিন্তু একমাত্র ক্লাসের মাধ্যমে বলে দেওয়া হয় মুখ দিয়ে, ঠিক আছে? ভাষায় যতটা প্রকাশ করে সম্ভব সেটা কিন্তু লিখিত আকারে প্রকাশ করা যায় না। তো এই কারণে আমরা ক্লাসগুলো সুন্দর মতন A to Z করবো, তো করলে আশা করি কোনো অসুবিধা হবে না। তো গাণিতিক অর্থনীতি সম্পূর্ণ 40টি ক্লাস, যার কোর্স ফি আছে 750 টাকা। তারপরে আসি অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান, মোট হচ্ছে 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 750 টাকা। এটা আমাদের মাসিক কোনো কোর্স ফি নাই, এটা হচ্ছে আমাদের বাৎসরিক কোর্স ফি, অর্থাৎ তুমি বছরের প্রথমেও ভর্তি হলেও এই 750 টাকা, এবং পরীক্ষার 5 দিন আগে ভর্তি হলেও 750 টাকা, পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি এই কোর্সটা করতে চাও তাও তোমার হচ্ছে 750 টাকা। আর তোমাকে আমাদের গ্রুপ থেকে হচ্ছে বিদায় দেওয়া হবে যেদিন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। এক কথায় ফার্স্ট ইয়ার যেদিন এয়ার ফাইনাল পরীক্ষা শেষ হবে সেদিন হচ্ছে তোমার ফেসবুক গ্রুপ থেকে বিদায় দেওয়া হবে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে রাখা হবে। তারপর হচ্ছে সেকেন্ড ইয়ারের কথা যদি বলি,
যেদিন তোমার সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হবে তো সেদিন হচ্ছে সেকেন্ড ইয়ার ফেসবুক গ্রুপ থেকে প্রাইভেট গ্রুপ থেকে বিদায় দেওয়া হবে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে রাখা হবে, সেটা হচ্ছে রেজাল্ট পর্যন্ত রাখা হবে। তো রেজাল্ট হয়ে গেলে তখন নিজেই আমি রিমুভ করে দেবো। তো এর মধ্যে তোমরা শেষ চাইও রিমুভ নিতে পারো, হ্যাঁ লিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো অনার্স তৃতীয় বর্ষে একই কথা, যেদিন তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের সাথে চুক্তি শেষ হয়ে যাবে। তো এই যে বছরের প্রথম থেকে আমরা শুরু করলাম, এখন থেকে করলেও যে 750 টাকা লাগবে এক বছরের কোর্স ফি, কিংবা পরীক্ষার 5 দিন আগে যুক্ত হলে শেষ হচ্ছে কতদিন লাগবে, 750 টাকা লাগবে। তো পরীক্ষার 5 দিন কিংবা 7 দিন, অন্ততপক্ষে কেউ যদি পরীক্ষার 7 দিন আগেও আমাদের এই কোর্সটা শুরু করে তো সেক্ষেত্রে 40-এ পাস, তো 40-এ পাস করা সম্ভব, পাস করাটা সম্ভব। তবে একটু রিস্ক থেকে যায়, যদি সে 2 সপ্তাহ আগে থেকে চেষ্টা করে, অর্থাৎ 14 দিন বা 10 দিন যদি আগের থেকে চেষ্টা করে, তার মানে সে নিশ্চিত পাস করবে। যদি ক্লাসগুলো ঠিকঠাক করে, সে যদি ক্লাসগুলো ঠিকঠাক করে নিশ্চিত পাস করবে, কোনো অসুবিধা হবে না। আর যদি মোটামুটি 1 মাস আগের থেকে করে, আর প্রত্যেক দিন যদি 1-2টা করে ক্লাস করতে পারে, আর প্র্যাকটিস করতে পারে, হ্যাঁ, তো মোটামুটি সে একটা ভালো ফলাফল করবে। আর যারা প্রথম থেকে করবে তো তারা সবাই যদি চেষ্টা করে যে গণিতে আমি A+ তুলবো, A+ই তুলতে পারবে। হ্যাঁ, কেন গণিত এমন কোনো বিষয় নাই যে পরীক্ষার আগের দিন বা 2-4 দিন আগে করলেই হয়ে যাবে। গণিত বিষয়টা হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদেরকে পড়তে হয়, আর দীর্ঘ সময় ধরে আমাদের হচ্ছে প্র্যাকটিস করবো, করার পরে একবার যখন শেষ করবো, করার পরে 2-3 বার যখন হচ্ছে আমরা রিভিশন করবো, তখন কিন্তু গণিতটা আমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, গণিতের মূল হচ্ছে নিয়ম, সূত্র এবং ফর্মুলা মনে রাখা, তাছাড়া তো যোগ বিয়োগ তো সব ক্যালকুলেটারে করতে হয়। ঠিক আছে, তবে নিয়মই তো আমাদের মনে থাকে না। আর বেশি বেশি যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে সমীকরণ গঠন করা। যে নিজে নিজে সমীকরণ গঠন করতে পারে এবং এর মানগুলো বের করতে পারে, সে মনে করে যে গণিতে খুবই ভালো পারে। ঠিক আছে, এই কারণে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে মৌলিক গণিত হচ্ছে মোট 35টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 510 টাকা। মৌলিক পরিসংখ্যান 25টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 510 টাকা। গাণিতিক অর্থনীতির মোট হচ্ছে 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 750 টাকা। আর অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, 40টি লাইভ এবং রেকর্ড ক্লাস, যার কোর্স ফি হচ্ছে 750 টাকা। প্রত্যেকটাই এয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকতে পারবা। এখন আমাদের কোর্সে কী কী থাকছে একটু দেখি। তো আমাদের অনলাইন প্রাইভেট কোর্সে থাকছে প্রতিটি সাবজেক্টের পরীক্ষায় 99.99% কমন উপযোগী চূড়ান্ত সাজেশন, প্রশ্নসহ সহজ সাবলীল সম্পূর্ণ উত্তর, অগ্রিম সমাধান, PDF লেকচার শিট এবং ধারাবাহিকভাবে লাইভ এবং রেকর্ড ক্লাস। অবশ্যই সাজেশনটা আমার যে ফেসবুক গ্রুপ আছে, পাবলিক যে গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা হচ্ছে পেয়ে যাবা। সেটা হচ্ছে পাবলিক গ্রুপের পিন পোস্টে আছে, জেপিজি আকারে পেয়ে যাবা, অর্থাৎ ফটো আকারে পেয়ে যাবা। আর যদি গ্রুপের ফাইলে যাও তো সেটা এখানে পিডিএফ ফাইল দেওয়া আছে, তোমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে চাইলে প্রিন্ট করে নিতে পারবা। ঠিক আছে, তো এই যে সাজেশনের জন্য 1 পয়সাও কারো থেকে নেওয়া হয় না। তো এই সাজেশন নিয়ে অনেকেই দেখা যাচ্ছে একটু ভণ্ডামি করে। হ্যাঁ, অনেকে দেখেছে আমার এই সাজেশনটা কালেক্ট করার পরে বিভিন্ন পেজ করে, বিভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে বিভিন্ন অফার টপার করার পরে সেখানে কী করে তোমার হচ্ছে টাকা হাতিয়ে নেয়। এটা কোন সময় করে? এটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে করে। ঠিক আছে, তো এই যে সাজেশন দেওয়ার জন্য আমরা 1 পয়সাও নিয়ে থাকি না। তো এই যে টাকা পয়সা লেনদেন করতে যাবে না কারোর সাথে। ঠিক আছে, একটু দেখে শুনে সাজেশনগুলো কালেক্ট করা, কারণ সাজেশন অহরহ ফেসবুক গ্রুপে পেয়ে যাবে একদম ফ্রিতে। এটার জন্য কেউ টাকা পয়সা লেনদেন করবে না। একমাত্র আমরা টাকা নিয়ে থাকি আমাদের প্রাইভেট কোর্স যারা করে থাকে অনলাইনে, শুধুমাত্র তাদের কাছ থেকে, তাছাড়া না। তো এই যে অগ্রিম PDF লেকচার শিট তো পাবাই, সাথে ধারাবাহিকভাবে লাইভ এবং রেকর্ড ক্লাস পাবা। ওকে, 2 নম্বর হচ্ছে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস নেওয়া হয়। আর লাইভ পরবর্তী সময়ে একাধিকবার রেকর্ড ক্লাস দেখার সুবর্ণ সুযোগ থাকবে। হ্যাঁ, আমরা যে লাইভ ক্লাসটা নিচ্ছি, এই মুহূর্তে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা রেকর্ড করা থাকবে। আর এই রেকর্ড ক্লাসটা আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে থাকবে, যা ইচ্ছা মতো তোমরা করতে পারবা। আচ্ছা, এছাড়া যে কোনো ধরনের সমস্যার জন্য মেসেঞ্জার প্রাইভেট গ্রুপ অথবা মেসেঞ্জার প্রাইভেট গ্রুপে 24 ঘন্টা পূর্ণাঙ্গ সাপোর্ট পাবা যে কোনো সমস্যার জন্য। তো এই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এখানে বেশ কয়েকজন এক্সপার্ট সিনিয়র আছে। তোমরা যারা জুনিয়র, যারা সেকেন্ড ইয়ারে আছো, তো তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো, এর মধ্যে দেখবে যে 1-2 জন করে আমি হচ্ছে সবসময় এক্সপার্ট রেখে দিই সিনিয়রদের। তোমাদের যে কোনো সমস্যার জন্য এখানে জানাইলে দেখা যাচ্ছে আমার সমাধান দেওয়ার আগেই তারা সমাধান দিতে পারে। আমি অনেক সময় বিজি থাকি, অনেক সময় দেখা যাচ্ছে দেখতে পাই না, অবশ্যই আমিও খুব অ্যাক্টিভ থাকি। তো সেক্ষেত্রে তারা সেটা সমাধান দিয়ে দেয়। এই একটা বিরাট একটা তোমরা সুযোগ পাও। তারপর হচ্ছে কি, আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করতে পারলে গণিত এবং পরিসংখ্যানে কোনো চিন্তা থাকবে না, নিশ্চয়ই তুমি A+ বা A গ্রেড পাবেই।
যদি প্রথম থেকে শুরু করো, বছরের প্রথম থেকে শুরু করো বা 4-5 মাস হাতে সময় দিয়ে করো, নিশ্চয়ই তুমি A+ পাবে। আর যদি মনে করো যে 7 দিন আগে শুরু করবো, তো 7 দিন আগে করলেও তুমি পাস করতে পারবে অন্তত। তবে 7 দিন আগে করলে একটু রিস্ক থেকে যাবে, তো কমসে কম চেষ্টা করবে 1 মাস আগে থেকে শুরু করার। তো 1 মাস আগে থেকে শুরু করলে মোটামুটি আমাদের পাস নাম্বারটা উঠাতে পারবো। তারপর কি, প্রতিটা কোর্সে আমাদের সাথে যুক্ত থাকতে পারবে ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত। অর্থাৎ ফার্স্ট ইয়ার ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকতে পারবে, সেকেন্ড ইয়ার ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকতে পারবো, থার্ড ইয়ার ইয়ার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকতে পারবা। তো এই ছিল হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আলোচনা। এখন আমাকে তোমরা নক করবে কি করে, এই যে ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে এমডি জুয়েল রানা, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ই ইউনিভার্সিটি, ইউটিউব পেজ আছে ই ইউনিভার্সিটি। তবে এই দুইটা এখনও চলমান হয়নি, হ্যাঁ। তো এই নামে ভবিষ্যতে খুলবো, এই জন্য আর কি এটা আমরা এখানে নামটা লিখে রাখছি, ভবিষ্যতের জন্য নাম সিলেক্ট করে রাখছি। এখনও এর কার্যক্রম শুরু হয়নি। তবে ফেসবুক গ্রুপ, যে গ্রুপটা আছে, এই গ্রুপের কার্যক্রম একদম প্রথম থেকেই শুরু হয়েছে। তো এই গ্রুপে আমি নিয়মিত এখন পোস্ট করি, সেটা হচ্ছে বিভিন্ন ক্লাস ছাড়ি প্লাস বিভিন্ন সাজেশন। এক কথায় ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার প্রত্যেকটা ইয়ারে সাজেশন দেওয়া হয়, তারপর হচ্ছে সমাধান দেওয়া হয়, তারপর তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান দেওয়া হয় এক কথায়। তারপর ইমেল অ্যাড্রেস, এই যে এটা। তারপর হচ্ছে হেল্প লাইন, অর্থাৎ তোমরা যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল দিতে পারো, সেটা হচ্ছে 01780819521, অর্থাৎ 0-1-80-81-95-21। তো এটার কল দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে কল দিলে পাবা, ঠিক আছে? সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে কল দিতে হবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে গাণিতিক অর্থনীতির একদম A to Z যে সমাধান, প্রথম থেকে ধারাবাহিক ক্লাস। আজকের এই পর্যন্ত আমাদের বেসিক বিষয় নিয়ে ক্লাস ছিল, তারপরে আমাদের মৌলিক গণিত সম্পর্কেও ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। আশা করি সবাই যদি ক্লাসে মনোযোগ দাও তাহলে মোটামুটি সবাই ভালোই করবে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।